মনসুর আলী। আমার বাড়ি বন্দনগরের চট্টগ্রাম। বন্ধুরা, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের বিষয়ে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, রয়েছে আমার দাদা দাদি সহ আমার কাকা ফুফি। আমাদের পরিবারে আরও সদস্য রয়েছে আমার বড় 4 জন বোন সহ বড় 2 জন ভাই। আমরা টোটাল 3 ভাই 4 বোন। আমাদের পরিবারটা চট্টগ্রাম শহর থেকে অনেক দূরে সবুজ শ্যামলে গড়া কোনো এক ছোট্ট মায়াবী গ্রামে এক উচ্চ মধ্যবিত্ত পরিবার। আমার বাবা পেশায় একজন কৃষক। আমি আমার গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে কিছু কথা বলে রাখি। সেটা হচ্ছে, আমার গল্পটা আজ থেকে প্রায় 50 বছর আগের। সুতরাং আমার গল্পের মাঝে এমন কিছু কথাবার্তা হতে পারে যেগুলা বর্তমান সময়ের সাথে মিল হবে না। আপনারা পুরনো স্মৃতি মনে করলে বা পুরনো দিনের কথা মনে পড়লে আমার গল্পটার সাথে অনেক ভালো মিল পাবেন। সেই সময়টাতে মানুষের ঘরবাড়ি খুব বেশি ছিল না, ছিল মানুষের ফাঁকা ফাঁকা ঘরবাড়ি। মানুষের ছিল না এত বিদ্বেষ, ছিল না হিংসা মারামারি, একে অপরের প্রতি ছিল অগান্ত ভালোবাসা। একজনের ঘরে রান্না করতো, 3 জনে মিলে খাইতো। একজনের জমিতে 3 জনে মিলে কাজ করতো। ধরেন আমরা একজনে আজকে হচ্ছে আপনার জমিতে ধান লাগাবো, তো ওই ধান গাছ লাগানোর জন্য পুরো বাড়ির মানুষ একসাথে একজনের কাজ করে দিত, মানে আমার কাজ করে দিবে। এরপরে কালকে আরেকজনের ধান লাগবে, এরপরে আমরা সবাই মিলে ওই লোকের কাজটা করে দিতাম। এরকম হতো যে এক বাড়িতে রান্না করলে আমরা 3 বাড়ির মানুষরা মিলে ও বাড়ি খাবার খাইতাম। মানে পরস্পরের প্রতি এক অন্যরকম ভালোবাসা ছিল। জমি নিয়ে ছিল না কোবাকুবি মারামারি, এরকম কোনো কিছুই ছিল না। স্মৃতিতে সেই দিনগুলোর কথা এখনও মনে হলে চোখে পানি ঝরে। এখনও যখন দেখি যে 1 হাত জমি নিয়ে, 1 বিঘত জমি নিয়ে ভাইয়ে ভাইয়ে মারামারি করে, এক ভাই আরেক ভাইকে মাথা ফাটিয়ে দেয়, এক ভাই আরেক ভাইকে কবর দেশের বাসিন্দা বানিয়ে দেয়। থানার মধ্যে ফাইলের উপর ফাইল জমে থাকে শুধুমাত্র জায়গার সম্পত্তি সংক্রান্ত মামলা দিয়ে। অথচ আমার কাছে মনে হয় যে এরকমও হয়েছে, আমাদের জমির উপর দিয়ে কোনো এক লোক হেঁটে গেছে, ওনাকে জমিটা দিয়ে দিলাম যে আপনি আমার জমির উপর দিয়ে হেঁটে গেলেন কেন, আজকে থেকে এই জমি আপনি চাষাবাদ করবেন। গরু পালন করতে পারতাম না, নিজের গরু অন্যকে এমনি দিয়ে দিতাম, নেন এই গরুটা আপনি পালেন, এটা দুধ দিলে আপনি খাইয়েন, মানে এরকম করেই দিয়ে দিতাম। মানে নিজেরা ব্যবহার করতে পারতাম না, এরকম একটা অবস্থা ছিল। জীবনে সেই সময়তে কখনো চিন্তা করি না যে জায়গা নিয়ে একজন আরেকজনকে মেরে ফেলতে পারে, কিংবা রাতের বেলায় গরু চুরি হতে পারে। এই জিনিসগুলো আমার মাথায় ছিল না। আমাদের গরুগুলো সবসময় মাঠের মাঝেই পড়ে থাকতো, মাঠে খাইতো, মাঠেই ঘুরে বেড়াতো। কখনো শুনি নাই যে কারো গরু চুরি হয়েছে, কারো গরু হারিয়ে গেছে। শুনেছি চলে গেছে, কিন্তু চুরি হয়েছে এটা খুব কমই শুনেছি। আমার শৈশবের দিনগুলো খুব মুখর থাকে। আমি একটা একান্নবর্তী পরিবারে বড় হই, এবং এরকম করে আস্তে আস্তে বড় হতে হতে আমি পরিবারের সবার ছোট ছিলাম। আমার ভাইদের মাঝে এবং বোনদের মাঝে সবাই ছোট ছিলাম, এবং ছোট থাকার কারণে আমি খুব বেশি দুষ্টুমি করতাম। প্রতিদিনে আমার নামে আমার বাড়িতে 2-1টা করে বিচার দরবার আসতোই, এবং আমাকে নিয়ে আমার বাবা মা খুব বেশি রাগান্বিত হয়ে যায়। এভাবে আমার নামে প্রতিদিন বিচার আসে। আমি একদিন না একদিন ঝামেলা করি, কারো না কারোর সাথে মারামারি করি বা এরকমভাবে দুষ্টুমি করতেছি। একটা পর আমার মা সিদ্ধান্ত নিল আমাকে আমার নানুর বাড়িতে পাঠিয়ে দেবে। তো এরকম করে আমার ছোটোবেলায় মা আমাকে আমার নানুর বাড়িতে পাঠিয়ে দেয়। তো আমার নানুর বাড়ির মধ্যে আমার মামারা আছে, আমার খালারা আছে, আমার নানা আছে, নানি আছে। আমি তখন ওই পরিবারে চলে যাই, এবং ওখানে যাওয়ার পরে আমি দেখি যে আমার নানা হচ্ছে অনেক বড় একজন নামকরা কবিরাজ। আমার নানার নাম ছিল সুলতান কবিরাজ, এবং এত বড় কবিরাজ আমার নানা ছিল, দূর দূরান্ত থেকে মানুষজন আমার নানার কাছে ছুটে আসতো। এবং ওই সময়তে আমার নানা জিনদের দিয়ে কাজ করাতো, মানে জিনদের দিয়ে জমি খনন করাতো, এবং জিনদেরকে দিয়ে মাছ চাষ করতো, এবং জিনদেরকে দিয়ে রাতের বেলা ধান পর্যন্ত বাড়িতে আনতো। আপনারা শুনলে অবাক হয়ে যাবেন যে নানার জমিতে ধান পাকছে। তা সকালে ঘুম থেকে উঠে দেখতাম যে সব ধানগুলো উঠানের মধ্যে। তাই নানারে জিজ্ঞেস করতাম, ও নানা, ধান কাটলো কে, আনলো কে? নানা বলে জিনেরা রাতের বেলা কেটে তারপরে নিয়ে আসছে। মানে ওই ধানগুলো জিনেরা কেটে বাড়িতে আমার নানাকে দেওয়া যাইতো, এবং আমার নানা কী করতো, ওই ধানগুলো এরপরে রাতে আমরা শব্দ পাইতাম যে কে জানি ধান মারাইতেছে, মানে আপনার ধান গাছ থেকে ধান নিতেছে। তো আমরা মানে মাঝে মাঝে জানালা দিয়ে দেখতাম, কাউকে দেখতে পাইতাম না বাইরে, মানে কিছুই দেখতে পেতাম না। কিন্তু সকালে ঘুম থেকে উঠে দেখতাম যে সবগুলো ধান মারানো হয়ে গেছে, ধান গাছগুলো একদিকে রাখা, ধানগুলো একদিকে রাখা। মনে হচ্ছে একেবারে পরিপাক্ত কোনো এক কৃষক খুব মনোযোগ দিয়ে কাজ করে মানে এভাবে ধান গাছ থেকে ধানগুলো আলাদা করেছে। অবাক হয়ে তাকিয়ে থাকতাম যে এইগুলো কিভাবে সম্ভব, মানে এই জিনিসগুলো ঘটতেছে যে এগুলো কিভাবে সম্ভব। তো নানার কাছে আমি জানতে চাইতাম। তো নানা আমাকে খুব ভালোবাসতো। সব নানারাই তাদের নাতিদেরকে অনেক ভালোবাসে, বাট আমার নানা মনে হয় আমাকে একটু বেশিই ভালোবাসতো। আমি কোনো কথা বললে
আমার এই কথা খুব ভালোভাবে উত্তর দিত। আমি একটা কথা বারবার যদি জিজ্ঞেস করতাম তো আমার নানা ওই একটা কথার উত্তরে আমাকে বারবার দিত, কোনোভাবে রাগান্বিত হতো না, মন খারাপ করতো না, এবং প্রশ্ন করলেই খুব সুন্দর করে প্রশ্নের উত্তর দিয়ে দিত। তা আমাকে অনেক বেশি ভালোবাসতো। নানার ভালোবাসায় আমার শৈশবের দিনগুলো আমার নানু বাড়িতে অনেক ভালোই কাটতেছিল। আমার কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা ছিল না, আমি কোনো স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ি নাই। আমার নানা নিজেই আমাকে পড়াইতো, এবং আমি নানার কাছেই পড়তাম, নানা পড়াইতো আমাকে, আমি নানার কাছেই পড়তাম। এরকম করতে করতে আমি আমার নানার কাছে বড় হই। নানার কাছে বড় হই তো রাতের বেলায় দেখতাম কি জানেন, নানার বাড়িতে অনেক মানুষ আসতো। আমার নানা এক এক দিন আপনার মানে এরকমও হইতো যে মানে আপনার 100-150 জিনদেরকে একসাথে আমার নানা পড়াইতো রাতের বেলায়। কোরআন শরীফ পড়াইতো, কোরআন পড়াইতো রাতের বেলায়। আমরা শুনতাম যে মানে মনে হয় যেন হাজার হাজার মানুষ একসাথে কোরআন পড়তেছে। কিন্তু আমরা যদি দেখতাম উঠানের মধ্যে নানা একাই বসে আছে, এবং নানার সামনে যে জিনগুলো বসে থাকতো এদেরকে আমরা কখনোই দেখতাম না, বাট বোঝা যেত যে অনেক মানুষ বসে আছে। তারা অনেক সময় শব্দ করতো, একসাথে পড়তো বা আল্লাহর নাম নিত, জিকির করতো, এগুলো আমরা অলওয়েজ শুনতে পাইতাম। এমন করতে করতে আমি নানার বাড়িতে প্রায় অনেকটাই বড় হয়ে যাই। তো বড় হয়ে যাওয়ার পরে মোটামুটি বড় হওয়ার পরে আমার মা তখন অলওয়েজ হচ্ছে আমার নানা তখন বাবা তখন অলওয়েজ আমার মাকে বলে যে আমার ছোট ছেলে কেন তার নানার বাড়িতে পড়ে থাকবে, তুমি যাও ওকে তুমি বাড়িতে নিয়ে আসো, ওর নানার বাড়িতে থাকার প্রয়োজন নাই, ও কেন নানার বাড়িতে থাকবে। তো আমার মা বলতো যে থাকুক না, সমস্যা কি, ও তো বাড়িতে আসলেই দুষ্টামি করে, বাড়িতে আসলেই শয়তানি করে, কাউকে মানে না, কারো কোনো কথা শোনে না, তাই নানার বাড়িতে থাকলে যদি ওইখানে ভালো থাকে তাহলে ভালো থাকুক। আমার আব্বা বলতেছে না ওইখানে ভালো থাকবে কেন আমার ছেলে, ওরে নিয়ে আসো। আমার তখন 12 থেকে 14 বছর বয়স, 14 কি 15 বছর বয়স এরকমই হবে। তা ওই বয়সে আমার বাবা তখন কী করলো, আমাকে নিয়ে আসলো আমার নানু বাড়ি থেকে। এটা যুদ্ধেরও আগের কথা। তাই আমার নানু বাড়ি থেকে আমাকে নিয়ে আসলো, এবং নানু বাড়ি থেকে নিয়ে আসার পরে আমি তখন আমার বাড়িতেই থাকতে শুরু করি। আমার বাড়িতে থাকতাম এবং এরকম করতে আমি মোটামুটি প্রায় অনেকটাই বড় হয়ে যাই, অনেক বেশি বড় হয়ে যায়। এবং ওই মুহূর্তে হলো কি আপনার স্বাধীনতার যুদ্ধ শুরু হলো, এবং যুদ্ধের ওই বছরটা খুব ভয়ঙ্করভাবে আমার কাটে। আমার এই কথাগুলো মনে হলে এখনও অনেক ভয় লাগে। যুদ্ধের বয়স আমাদের এরিয়াতে সবচেয়ে বেশি ঝামেলা হয় যুদ্ধের সময়। পাকিস্তানি পাক হানাদার বাহিনীরা অনেক ঝামেলা করে, অনেক মানুষকে উঠিয়ে নিয়ে যায়, অনেক মানুষকে মেরে ফেলে, অনেক ঝামেলা হয়। তো যুদ্ধের সময় আমার নানাও খুব বেশি একটা কবিরাজের কাজ করতো না, ঘরের মধ্যেই থাকতো, এবং আমরাও তখন ঘরের মধ্যেই থাকতাম। এরকম করে যুদ্ধ শেষ হয়ে গেল, এবং যুদ্ধ শেষ হওয়ার পরে আমি তখন ওই যে মানুষে যে একটা মানে ডিস্টেন্স, একটা দূরত্ব তৈরি হয়ে গেছে। যুদ্ধের সময় কেউ কারো বাড়িতে যাইতো না, এবং অনেকেই মারা গেছে। তো এরকম করে পারস্পরিক বাড়িতে আসে। এরকম যুদ্ধের মুহূর্তে হলো কি আমাদের বাড়ির মধ্যেই একটা মেয়ে আসছিল, নাম হচ্ছে মরিয়ম। এই মেয়েটা ছিল হিন্দু একটা মেয়ে, এবং হিন্দু একটা মেয়ের বাপ মা কী করছে, যুদ্ধের সময় মেয়েটারে একটা পরিবারে দিয়ে গেছে, মানে একটা পরিবারের মধ্যে দিয়ে গেছে। দিয়ে যাওয়ার পরে মেয়ের বাপ মা চলে গেছে ইন্ডিয়াতে। তো এই মেয়ের বাপ মা আসে নাই, না আসার পরে এই যুদ্ধের সময় মেয়েটাকে ওই পরিবারে রেখে দেয় তারা, এবং তাদের নিজের মেয়ে হিসেবে রেখে দেয়। এবং মেয়েটা যখন মোটামুটি যুবতী হয় তখন তারা মেয়েটাকে মুসলিম বানিয়ে ফেলে, মেয়েটাকে মুসলমান বানায়। এবং মুসলমান বানালে পরে এই মেয়েটা ওই ফ্যামিলির মধ্যেই থাকে। তো মেয়েটা যেহেতু ওই পরিবারে থাকে এবং হিন্দু থেকে মুসলিম হয়, আমার এই মেয়েটাকে অনেক ভালো লাগতো। মাঝে মাঝে ওই বাড়িতে যাইতাম, মেয়েটার সাথে গপগুজব করতাম, কথাবার্তা বলতাম। এবং তাদের বাড়ি ছিল চট্টগ্রাম থেকে অনেক দূরে, মানে অনেক দূরে একটা জায়গায়, ওইখানে বাড়ি ছিল, এবং তারা ছিল হিন্দু ফ্যামিলি। তো ওই মেয়েটার মুখে আমি হিন্দুদের কথাবার্তা শুনতাম, আমার কাছে ভালো লাগতো। এইভাবে মেয়েটার কাছে যাইতাম আসতাম। তা মেয়েটা যে পরিবারে থাকে ওই পরিবার থেকেই একটা ছেলের সাথে এই মেয়ের মানে বিয়ের কথাবার্তা চলতেছে। আর মেয়েটা দেখতেও ভাই অনেক রূপসী ছিল, অনেক সুন্দরী ছিল, মানে একেবারে যেমনই লম্বা ফর্সা, স্বাস্থ্য ভালো ছিল, মানে দেখার মতো একটা মেয়ে ছিল। তা যেই পরিবারে মেয়েটাকে তারা দিয়ে যায়, তার মেয়ের বাবা মা ওই পরিবারের একটা ছেলের সাথে মেয়ের বিয়ের কথাবার্তা চলতেছে। কিন্তু আমার এই মেয়েটাকে অসম্ভব রকমের ভালো লেগে যায়। তো যেহেতু মেয়েটার আমার ভালো লাগে, তো সেই সময় তো আসলে প্রেম ভালোবাসা ওরকমভাবে প্রচলিত না যে আপনি কাউরে ভালোবাসেন, কাউরে বললে ভালোবাসা হয়ে গেছে, বা পরিবারের অমতে বিয়ে করা ওই সময় খুবই একটা মানে কঠিন বিষয় ছিল, মানে এত সহজ বিষয় ছিল না। তো যেহেতু মেয়েটার ধরেন আপনার বাবা মা নাই, যে পরিবারে দিয়ে গেছে ওই পরিবারের একটা ছেলের সাথে মেয়েটার বিয়ে ঠিক হয়ে আছে, তা এইরকম একটা মেয়ের আমি তখন ভালোবেসে ফেলছি। এখন আমি তো বুঝতে পারতেছি না যে এই মেয়েরে আমি কিভাবে আমার নিজের করে নিব বা কীভাবে তারে বিয়ে করব। কোনোভাবেই মানে আমার প্রতি যদি মানে আমার একটা চিন্তা ভাবনা হচ্ছে, যেহেতু মেয়ের বাবা নাই, মা নাই, কেউই নাই, আমাদের গ্রামেই থাকে, এই মেয়েটা যদি আমাকে পছন্দ করে বা কোনোভাবে মেয়েটা যদি আমাকে বিয়ে করতে চায়, তাহলে তো মেয়েকে আর ওই পরিবারে বিয়ে দেবে না। তো মেয়েটার আকর্ষণ আমার দিকে কিভাবে বাড়ানো যায়,
মানে এই মেয়েটার আকর্ষণ আমার দিকে কিভাবে বাড়ানো যায় আমি তখন এই চেষ্টা করতেছি। মেয়েকে আমার দিকে ফেরানোর জন্য, মেয়ের প্রতি মানে আমার প্রতি মেয়ের আকর্ষণ আনার জন্য আমি বিভিন্নভাবে তখন চেষ্টা করি, বিভিন্ন ওয়েতে চেষ্টা করি। মেয়ের সামনে যাই, মেয়ের সাথে এমনি অমনি কথা বলি। তখন তো আসলে খুব পর্দা করে কথা বলতো, একজন আরেকজনের সামনে খুব একটা আসতো না, এরকম দূরে থেকেই কথা বলতো। এমন করতে করতে হঠাৎ করে আমার মাথায় একটা আইডিয়া চলে আসছে। আইডিয়াটা হচ্ছে এইটা, আমি চিন্তা করি আরে আমার নানা হচ্ছে সুলতান কবিরাজ, এবং আমার নানা সুলতান কবিরাজ এত বড় মাপের একজন কবিরাজ, আমার নানা পারে না এরকম কোনো কাজ তো নাই। আমি যেভাবেই পারি আমার নানারে দিয়ে এই মেয়েরা বান মারবো, মানে মরিয়মরে বান মারবো, এবং বান মাইরা আমি মরিয়মরে বিয়ে করব। আমি যদি বান মারি আর মরিয়ম যদি সে আমার জন্য পাগল হয়ে যায়, তাহলে তার আমার কাছে ওর বিয়ে হবে। ওর বাপ নাই মা নাই, ওই পরিবার তখন আমার কাছেই বিয়ে দেবে, মেয়ে যদি আমাকে চায়। তা এরকম জিনিসটা তখন আমার মনে হলো। মনে হওয়ার পরে, বয়স কিন্তু আমার বেশি না ভাই, ধরুন আপনার 17 বছর হবে ওই সময়টাতে, 16-17। পরে আমি আমার নানার বাড়িতে গেছি। নানার বাড়িতে যাইতাম, তো পড়াশোনা তো না ওই সময়, নানার বাড়িতে যাইতাম। তাই নানার বাড়িতে গিয়ে 2-3 দিন মানে নানার সাথে থাকতেছি। নানার যে কবিরাজখানা আছে, কবিরাজখানার মধ্যে বসতাম এবং বসে নানার সাথে কথাবার্তা বলতাম। নানা জিনদেরকে, তখনও পর্যন্ত আমার নানা ওই জিনদের সাথে নানার সব কাজ কাম, জিনেরা আসতো, ওদের সাথে কথাবার্তা বলতো, মিটিং করতো। এবং যুদ্ধের সময় আমার নানা কিন্তু এই জিন দ্বারা স্বাধীনতা করেছিল, মানে জিন দ্বারা নানা অনেক উপকার করেছে দেশের। একরকম অনেক পাকিস্তানিদের উপরে নানা জিন দিয়ে পর্যন্ত আক্রমণ করছে। এইরকম অনেকেই বলে আমার নানা নাকি জিন মুক্তিযোদ্ধা, এরকম বলতো। কিন্তু আমার নানা কখনো মানে নিজেকে মুক্তিযোদ্ধা দাবি করে নাই। তিনি মুক্তিযুদ্ধ করেছে এরকম কোনো দাবি তিনি কখনোই করে নাই, এবং কোনো রকমের মুক্তিযোদ্ধা সনদের প্রতি আমার নানার কোনো আকর্ষণ ছিল না। যাই হোক, ওই একটা পর্যায়ে তখন হলো কি, নানা বাড়িতে যাওয়ার পরে 2 দিন 3 দিন থাকতেছি। তো নানার সাথে কথা বলতেছি, এই কথা ওই কথা, মানে বিভিন্ন কথা নানার সাথে আলোচনা করতেছি। নানাও আমার সাথে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে। এরকম করতে করতে একটা পর্যায়ে আমি তখন আমার নানারে মানে বলবো বলতেছি, আবার ভয়ও পাইতেছি। নানা কে বলে না বলে, একটা পর্যায়ে নানারে বলেই বসলাম যে নানা এমন এমন ঘটনা, এই মেয়েটা হিন্দু থেকে মুসলিম হয়েছে, যুদ্ধের সময় আমাদের পাড়াতে আসছে, এখন আমাদের এখানেই আছে, এই গনি মিয়ার বাড়িতে আছে। এখন ওই মেয়েটা আমার পছন্দ হয়েছে, মেয়েটারে বিয়ে করবো। এবং নানা তখন আমারে বললো, ভালো কথা, তুই তোর আব্বারে জানা, তোর আব্বা আম্মারে দিয়ে মেয়ের বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠা। যদিও তোর বড় ভাইয়ের এখনো বিয়ে করে নাই, তোর বিয়ের বয়স হয় না এখনো, এরপরেও যদি তুই বিয়ে করতে চাস তাহলে আলহামদুলিল্লাহ, সমস্যা নাই, বিয়ে করা যায়। তুই তোর বাপ মারে বল মেয়ের কাছে প্রস্তাব পাঠানোর জন্য। পরে আমি নানার বিষয়টা খুলে বললাম যে নানা এমন এমন ঘটনা, এই মেয়ের সাথে ওই পাড়ারই একটা ছেলের, মানে ওই ঘরেরই একটা ছেলের বিয়ে ঠিক হয়ে আছে, ওই ঘরেরই একটা ছেলেকে মেয়েটাকে বিয়ে করাবে। তাই আমি তো আর ওখানে প্রস্তাব দিলেও কোনো লাভ হবে না। তাহলে আমার নানা বললো, তাহলে কি করার? আমি বললাম যে নানা, আমি চাচ্ছিলাম আপনার কাছে আসছি এই কারণে যে আপনি যদি আমার মানে মেয়েটারে বান মারতেন, মেয়েটারে কালো জাদু করতেন, যেটাকে কালো জাদু বলে, এরকম বান মাইরা কালো জাদু করে যদি মেয়েটাকে আমার কাছে এনে দিতেন, দেন আমি তখন মেয়েটারে বিয়ে করতাম। নানার কাছে বলতেছি। নানা তখন আমারে বলে, তুই তো আমার বাড়িতে অনেক বছর ধরে ছিলি, এবং আমার কবিরাজি তুই দেখেছিস, আমার ঘরে তুই আসছিস, তোর সাথে আমার অনেক ভালো সম্পর্ক, তুই অনেক কিছুই জানিস। আচ্ছা নাতি, তুই কি কোনোদিন দেখছিস নানা কাউরে বান মারতে, কাউরে তাবিজ করতে? আমি বললাম না না না, এরকম আমি কখনোই দেখি নাই। নানা বলে, যদি না দেখে থাকিস তাহলে কেন তুই তোর নানা ভাইকে দিয়ে এরকম একটা জঘন্য কাজ করানোর চেষ্টা করতেছিস? কেন তুই আমাকে এরকম একটা প্রস্তাব করলি? আমি তখন বললাম, না না, এই মেয়েটারে আমি ভালোবাসি, আর ভালোবাসি এই মেয়েটারে ছাড়া আমি বাঁচবো না। আমার নানা তখন আমার একটা কথা বলে, যদি সত্যিকারে কাউকে ভালোবাসা যায়, সেটা হোক যেই কিছু, যদি সত্যিকারে মন থেকে সইভাবে পবিত্রভাবে ভালোবাসা যায়, তবে এই জিনিসটাকে পাওয়া যায়। তুই অন্যভাবে চেষ্টা কর, হালালভাবে চেষ্টা কর, ভালোভাবে চেষ্টা কর, কোনো রকমের অসৎ পথ অবলম্বন করিস না, তবে মেয়েটাকে তুই পেয়ে যাবি। তোর পরিবারকে জানা মেয়ের ওখানে বিয়ে ঠিক হয়েছে, তাতে কী হয়েছে? জন্ম, মৃত্যু, বিয়ে এগুলো আল্লাহ তাআলাই নির্ধারণ করে। একমাত্র আল্লাহই জানে কার সাথে কার জোড়া হবে, কার সাথে কার জুটি হবে। এখন হয়তো মানে মেয়ের ওই ছেলের পরিবার ঠিক করে রাখছে মেয়েটাকে বিয়ে করাবে, আল্লাহর তরফ থেকে হয়তো তোর সাথে জোড়া লাগানোও থাকতে পারে। এটা তো বিচিত্র কিছু না। তা তুই ওভাবে চেষ্টা করছে কোনো না কোনোভাবে মেয়েটাকে ওভাবে বিয়ে করা যায় কিনা, মানে প্রস্তাব পাঠায় বিয়ে করা যায় কিনা। পরে আমি নানা ভাইরে বললাম যে নানা ভাই, এভাবে হবে না। যতভাবেই নানা ভাইরে বললাম যে নানা ভাই, আপনি একটুভাবে, আপনার কাছে অনেক জিনেরা আসে, আপনি জিন দ্বারা যদি আপনি করে দিতে পারেন। নানা বলে, হ্যাঁ এটা আমি করে দিতে পারবো জিন দ্বারা, কিন্তু এটা আমি করতে চাই না। এটা আমার তরফ থেকে সুলতান কবিরাজের জন্য এটা একটা কলঙ্ক। আমি আমার এত বছর কবিরাজি জীবনে কোনো রকমের কলঙ্ক করিনি, কোনো মানুষের ক্ষতি করিনি, কোনো অসৎ কাজ করিনি, কোনো খারাপ কাজ করিনি, এবং জিন দ্বারা আমি কোনো রকমের অসাধ্যকে সাধ্য করিনি। এরকম কোনো কাজ আমি করতে পারবো না।
তুই আমার এরকম কোনো কাজ করার কথা বলিস না। নানা ভাইকে যতভাবেই বললাম, নানা ভাই আসলে আমার কোনো কথাই আমার নানা ভাই আমলে নিল না। এবং একটা পর্যায়ে নানা ভাইয়ের উপরে রাগ করে আমি তখন চলে আসছি আবার আমাদের বাড়িতে। এবং আমাদের বাড়িতে এসব বিভিন্নভাবে মানে আমি চেষ্টা করে যাচ্ছি যে মরিয়মকে বিয়ে করার জন্য, বাট আমি আর ওভাবে কোনোভাবে কোনো চেষ্টায় সফলতা পাই না। এবং না পাওয়ার পরে আমার নানার গ্রামের পাশের একটা গ্রামে আরেকজন কবিরাজ আছে, ওনার নাম হচ্ছে নাদের আলী কবিরাজ। উনি আবার কালো জাদু করে এবং বিভিন্ন ধরনের মানে জিন দ্বারা অনেক কাজ উনি করে, নাদের আলী কবিরাজ। তো আমার মাথায় তখন হঠাৎ করে আসছে, যেহেতু আমার নানাই করলো না, নানা যেহেতু এতই ভালো, নানা খারাপ কাজ করে না, তাহলে আমি নাদের আলী দিয়ে করাবো। কারণ আমি যেহেতু ওই মেয়ের ঘরে যাচ্ছি, মরিয়মের ঘরে যাচ্ছি, মরিয়মের ঘর থেকে আমি চুল আনতে পারবো, বা ওই কালো জাদু করার জন্য যা যা জিনিস প্রয়োজন হয় এই জিনিসগুলো আমি মরিয়মের ঘর থেকে আনতে পারবো। তাইলে আমি নাদের আলী কবিরাজের কাছে যাই এবং নাদের আলী কবিরাজ দ্বারা আমি তাবিজ করব, তাবিজ করে আমি মরিয়মকে বিয়ে করব। এইরকম একটা চিন্তা ভাবনা তখন আমার মাথায় আসে। এবং আসার পরে আমি তখন নাদের আলী কবিরাজের বাড়িতে যাই এই কয়েকদিন পরে। এবং যাওয়ার পরে নাদের আলী কবিরাজের কাছে গেলে পরে নাদের আলী কবিরাজ আমাকে দেখে চিনে ফেলে। এর আগে ওনার কাছে আমি অনেকবার গিয়েছিলাম, মানে অনেক কারণে গিয়েছিলাম, আর ওনার সাথে তো জিন আছে, উনি আমাকে দেখে চিনে ফেলে। আমারে বলে, তুমি মনসুর আলীর তুমি হচ্ছে মনসুর আলী, তুমি হচ্ছে ওই সুলতান কবিরাজের নাতি না, মেয়ের ঘরের নাতি না? আমি বললাম যে জি। বলে তো এখানে কেন আসছো? এরকম করে একটু রাগান্বিত হয়ে বলে যে এখানে কেন আসছো? মনে হয় আমার নানার সাথে ওনার কোনো একটা দ্বন্দ্ব ছিল সম্ভবত, কারণ আমার নানার নামটা শোনার পরে উনি মুখটা কালো করে ফেলে, মানে কথা সামনের দিকে বাড়াচ্ছে না। পরে আমি বললাম যে আপনি কি আমার উপরে রাগ করে আছেন? উনি বলে না, রাগ করি নাই, তুমি আমার বৈঠকখানায় কেন আসছো? আমি বললাম আসছি একটা কাজের জন্য, একটা তকবিরের জন্য। পরে আমারে বলে, এটা তুমি কি বলো? তোমার নানা আমার চেয়ে অনেক বড় একজন কবিরাজ, আমার চেয়ে অনেক বড় একজন বুজুর্গ, তারে চিনে না, তারে জানে না, এরকম লোক কি এই এলাকায় আছে নাকি? তুমি এটা কি কথা বলতেছো যে তুমি তোমার নানার কাজের জন্য আমার কাছে আসছো? মানে তুমি তোমার কাজের জন্য আমার কাছে আসছো? তোমার নানাই তো তোমার কাজ সাধন করতে পারে। আমি তখন বলতেছিলাম, হ্যাঁ আপনার কথা ঠিক আছে, আপনার কথার মধ্যে যুক্তি আছে, আপনি ঠিকই বলছেন যে আমার এই কাজ আমার নানা খুব সহজে করতে পারে। আমার নানা সুলতান কবিরাজের জন্য এটা কোনো ব্যাপার না, কিন্তু আমার নানা আমার এই কাজটা করবে না। ওই কবিরাজ, নাদের আলী কবিরাজ তখন আমাকে বলে, তোমার নানা করবে না? কি এমন কাজ যেটা তোমার নানা করবে না, আমার কাছে বলো তো। পরে আমি বললাম যে এই ঘটনা এরকম। পরে উনি বলে, আমি এই ধরনের কাজ করে দিই, স্বামী স্ত্রীর মাঝে মিল মহব্বত না হলে আমি জিন দ্বারা মিল মহব্বত করাই দিই, এবং মানে এরকম অনেক কাজ আমি করাই, কেউ কাউকে ভালোবাসে এবং তারে বিয়ে করতে পারে না, এরকম অনেক কাজ আমি করাই দিছি, আমি তোমারটাও করাই দিব, সমস্যা নাই। কিন্তু দেখি আমি আমার জিনের সাথে কথা বলে, এই তুমি আগামী দিন আইসো, এটা আমাকে বলে। তবে তুমি যে আমার কাছে আইসো এটা কিন্তু তোমার নানাকে জানাইও না, যদি তোমার নানাকে জানাও তাহলে কিন্তু কাজ হবে না। শুধু তোমার নানাকেই না, তুমি এই কথাটা ভুলেও কারো কাছে বলবা না, তোমার পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব যাদের সাথেই চলাফেরা করো কারো কাছেই এই বিষয়টা নিয়ে কোনো কথা বলবা না। আমি তখন বললাম যে না, আমি এই বিষয় নিয়ে কারোর সাথেই কোনো কথা বলবো না, আমি তো জানি এটা নিয়ে আলোচনা করতে গেলে এটা আরও খারাপের দিকে যাবে, আর আমার নানা শুনলে তো এটা হিতে বিপরীত হবে, আমি তো জানি, আমি ভুলেও আমার নানার কাছে বিষয় নিয়ে কোনো কথা বলবো না। উনি তখন বলো, আলহামদুলিল্লাহ, যদি না বলে থাকো তাহলে এটা তোমার জন্যও ভালো, ওই মেয়েটার জন্যও ভালো। তো আমি এদিন চলে আসলাম এবং এরপরের দিন আমি আবার ওই নাদের আলী কবিরাজের বাড়িতে গেলাম। এবং যাওয়ার পরে ওই সময় কিন্তু সাইকেলও নাই, মানে একটা সাইকেল কিন্তু ওই সময় বিশাল বিষয়, দেখা যায় পুরো গ্রামে 2 থেকে 3টা সাইকেল থাকতো। আমরা এখন ধরেন ঘরে ঘরে মোটর সাইকেল, আবার এরকম হয় যে কোনো ঘরে 2টা 3টাও মোটর সাইকেল আছে, কিন্তু ওই সময় একটা সাইকেল কেনাটা অনেক মানে অসাধ্য ব্যাপার ছিল আর কি। তো এরপর আমি আবার পায়ে হাইটা ওই নাদের আলী কবিরাজের বাড়িতে যাই। যাওয়ার পরে উনি আমার বলে, আমি গতকালকে জিনের সাথে কথা বলেছি, এই কাজটা জিন করতে পারবে না। আমি বললাম কেন করতে পারবে না? বলে এই কাজটা যদি জিনে করে তাহলে তোমার নানা ওই জিনটার ক্ষতি করবে, আমারে বলে। আমি তখন বললাম যে ওই আমার নানা ওই জিনটার ক্ষতি করবে? কেন ক্ষতি করবে? বলে হ্যাঁ ক্ষতি করবে, আর এই কাজটা যদি করতে হয় তাহলে তোমাকে একটা কাজ করতে হবে, তুমি যদি একটা কাজ করো তবে জিনে তোমার এই কাজটা করে দিবে, তোমার কাছ থেকে কোনো টাকা পয়সা নিবে না। আমি তখন বললাম যে ঠিক আছে, সমস্যা নাই, যে কোনো কাজ করা দরকার আমি করতে রাজি আছি। পরে বলে আচ্ছা ঠিক আছে, তুমি করবা তো? আমি বললাম হ্যাঁ আমি করবো। বলে তাহলেই তুমি মরিয়মকে পেয়ে যাবা। আমি যে ঠিক আছে, কী করতে হবে? উনি তখন করলো কি, আমার হাতে একটা পানির, মানে আপনার ওই যে আমরা ওই সময় বদনা ব্যবহার করতাম, পানির বদনাদের মধ্যে একটু পানি দিল আমারে, এবং পানিটা দিয়ে আমার একটা তাবিজ দিল। বলে একটা তাবিজ পানিটার মধ্যে ফেলো। আমি ফেললাম। বলে তাবিজটা মানে এভাবে পানিতে ধুইলাম। ধোয়ার পরে উনি বলে তাবিজটা তোমার বাম হাতে বাঁধো। আমার বাম হাতের এই জায়গায় আমি তখন তাবিজটা বাঁধি, বাম হাতের এই জায়গার মধ্যে তাবিজটা বাঁধি। এবং তাবিজটা বাঁধার পরে উনি তখন বললো, শরীরটা তোমার কেমন লাগতেছে? আমি বললাম হ্যাঁ ভালোই লাগতেছে। বলে কোনো জ্বালা পড়া হচ্ছে শরীরে? আমি বললাম না।
বলে তুমি এই কাজটা করবা, আমি তোমাকে বলে দিই, তুমি এই দিন বলে দিই যে ওই দিন তোমার নানার বাড়িতে যাবা, এবং তোমার নানার বাড়িতে যাওয়ার পরে তোমার নানা যে জায়গাটায় বসে জিনদের সাথে মিটিং করে ঘরের মধ্যে। আমি বললাম হ্যাঁ। বলে দেখবা তোমার নানার সামনে একটা জায়নামাজি বিছানো থাকে, একটা জায়নামাজও বিছানো থাকে, এবং ওই জায়নামাজির চারপাশটা সবসময় মানে বন্ধ করে রাখে যাতে ওইটার ভিতরে কেউ যেতে না পারে। মানে তোমার নানা যেখানে বসে তার সামনেই একটা জায়নামাজি বিছানো থাকে, এবং জায়নামাজির পরে হচ্ছে উনি জিনদেরকে বসায়। এভাবে করে না? আমি বললাম হ্যাঁ। বলে তুমি জায়নামাজিটা যাইবা, যায়া হচ্ছে তোমার নানা যখন না থাকবে, খবরদার তোমার নানা যাতে না দেখে, ওই জায়নামাজিটা উঠাবা। উঠানোর পরে দেখবা জায়নামাজিটার নিচে একটা পাথরের টুকরো আছে, একটা পাথরের টুকরো আছে, এবং যেটা সাইজ হবে ঠিক এইরকম একটা পাথরের টুকরো সাইজ হবে, এবং ওই পাথরটা অনেক উজ্জ্বল এবং জল জল করতেছিল। তুমি যখন এই উপর থেকে জায়নামাজিটা সরাই ফেলবা তখন দেখবা তোমার চোখের মধ্যে একটা ঝাপসা আসবে। মানে ওই ঝাপসাটা নিয়েই তুমি কষ্ট করে এই পানিটা ওই জায়নামাজির নিচে যে পাথর আছে পাথরের মধ্যে ঢেলে দিবা। আমি বললাম এইটা পাথরের মধ্যে ঢেলে দিলে কি হবে? উনি আমার বলে তুমি যদি এটা পাথরের মধ্যে ঢেলে দাও, ঢেলে দেওয়ার পরে আমি তোমার যেই কাজটা করব, মানে আমি যেই জিন দ্বারা তোমার ওই কাজটা করে দিব, ওই জিনের কোনো ক্ষতি তোমার নানা করতে পারবে না। অন্যথায় তোমার নানা ওই জিনটার ক্ষতি করবে। কেন? জিনটা অন্যায়ভাবে তোমাকে একটা মেয়ের সাথে মিল করাই দিছে, অ্যান্ড এই জন্য জিনটা করতে পারবে না। আমি বললাম তো এই পাথরের মধ্যে এখানে পাথর আছে, কিন্তু এটা আমিও জানতাম না। সত্যি কথা, আমি বহু বছর নানার বাড়িতে ছিলাম, এবং আমি এখনও নানার বাড়িতে অ্যাভেলেবেল যাই। নানার সাথে আমার খুবই মধুর সম্পর্ক, ঘনিষ্ঠ সম্পর্ক, কিন্তু এরপর আমি এটা জানতাম না যে আমার নানার কাছে এরকম একটা জিনিস আছে। পরে আমি বললাম যে ঠিক আছে আমি এটা করবো, কারণ আমার কথা হচ্ছে আমার মরিয়মরা পাইতেই হবে। পৃথিবীর যেই কোনো বিষয় মানে যে কোনো কিছুর প্রয়োজন আমাকে আমার মরিয়মরে আমার লাগবে। তো উনি আমাকে বলে দিল যে রাত্রে প্রায় বললো যে আমার নানা ওইখানে বসতো প্রতিদিন রাত 10টার দিকে, 10টা থেকে 11টা 1 ঘন্টা ওইখানে বসে থাকতো, জিনদের সাথে আলোচনা করতো 12টা পর্যন্ত। আর উনি আমাকে বললো যে রাত 9টা থেকে 9:30টার মধ্যে, এবং পানিটা ঢেলে দিয়ে উপর দিয়ে যাতে আমি আবার জায়নামাজিটা বিছিয়ে দিই যাতে পানিটা দেখা না যায়। তো আমি কি করলাম, ওই ডেট অনুযায়ী উনি আমাকে যেই কথা বললো ওই কথা অনুযায়ী আমি তখন আমার নানার বাড়িতে গেলাম। এবং নানার বাড়িতে যাওয়ার পরে আমি তো অপেক্ষা করতেছি কবে রাত হবে, এবং রাত হওয়ার পরে আমার নানা তখন মাগরিবের নামাজ পড়লো। আবার মাগরিবের নামাজ পড়ে আমার নানা খাওয়া দাওয়া করে ফেলতো। নানার নিয়ম ছিল মাগরিবের নামাজ পড়েই রাতের খাবার শেষ, এবং রাতের খাবার শেষ করে এশা নামাজ পড়বে, এশা নামাজ পড়ে এসে ঘরে কোরআন তেলাওয়াত করবে, এবং কোরআন তেলাওয়াত করে আমার নানা হচ্ছে বৈঠকখানায় যাবে, এখানে জিনদের সাথে আমার নানা কথা বলবে। এটাই আমার নানা প্রতিদিন করতো। তো এরপরে যখন আমি দেখলাম যে নানা মানে খাওয়া খেয়ে ফেলছে এবং এশার নামাজ পড়ে আসছে, এবং ওই মুহূর্তে আমার নানা কোরআন নিয়ে বসছে ঘরের মধ্যে, যে ঘরে নানা ঘুমাইতো ওই ঘরেই। তো ওই ঘরেও নানা কোরআন নিয়ে মানে বসছে, কোরআন পড়তেছে। আমি চিন্তা করছি এটাই সুযোগ। এই সুযোগে আমি তখন করলাম কি ভাই, আস্তে 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 করে নানার ওই বৈঠকখানার দিয়ে গেলাম। এবং আমি জানি না আপনি বিশ্বাস করবেন কিনা, ওই বৈঠকখানা যাওয়ার পরে আমার নানা যেখানে বসতো ঠিক সামনের জায়গাটার মধ্যে একটা জায়নামাজি বিছানো ছিল। আমি জায়নামাজিটা কালো টাইপের জায়নামাজি ছিল, জায়নামাজিটা টান দেওয়ার পরে ভাই আমি দেখলাম এটার ভিতরে আপনার তরমুজের মতো একটা মানে বড় তরমুজের সাইজের মতো একটা আপনার একটা পাথর, এবং পাথরটা এত পরিষ্কার যে আমি ওই জায়নামাজিটা সরানোর পরে পাথরের আলোটা মানে সূর্যের আলোর মতো ঘরে ছড়াই গেছে, এমন একটা অবস্থা। এবং আমি তখনই সাথে সাথে কী করলাম, ওই যে পানিটা ছিল আপনার আমার হাতে পানিটা, ওই পানিটাই পাথরের মধ্যে ঢেলে দিলাম। এবং পানিটা পাথরের মধ্যে ঢালা মাত্রই পাথরের যে আলোটা ছিল এটা মুহূর্তের মধ্যে একেবারে নিভে গেল। মানে এরকম হয়েছে যে ধরেন আপনি মোমবাতি জ্বলতেছে একটা ঘরের মধ্যে, আপনি মোমবাতির মধ্যে পানি ঢেলে দিলে যেরকম ঘরটা অন্ধকার হয়ে যায়, ঠিক আমার কাছে মনে হলো যে আমি এরকম মোমবাতির মধ্যে আগুন দিয়ে দিছি, এবং ঘরটা সাথে সাথে অন্ধকার হয়ে গেছে, এবং পাথরের যে আলোটা ছিল এটা নিভে গেছে। এবং এরপরে আমি তখন এই পাথরের উপরে জায়নামাজিটা বিছাই দিলাম, পাথরের উপর আবার জায়নামাজিটা বিছাই দিলাম, বিছাই দিয়ে আমি চলে আসছি ঘরে। চলে আসছি, আসার পরে নানা কোরআন পড়তেছে। আমি নানিরে বললাম নানি আমি চলে যাব। নানি আমার বলে তুই যাবি মানে এত রাতের বেলায় তুই চলে যাবি কেন? এত রাতের বেলায় যেতে হবে না, রাস্তাঘাটের সাপ কূপ কত ভয় আছে। আমি বললাম না নানি আমার শরীর ভালো লাগতেছে না, আমি চলে যাব। কেন আমার কথা হচ্ছে আমি কালকে সকালবেলা আবার ওই নাদার আলী কবিরাজের কাছে যাব আমার মরিয়মের বিষয়ে, এই জন্য আমি চলে যাব। আমার নানি আমার বলে না তুই রাতটা থেকে যা। আমি তখন রাতটা থাকলাম নানির বাড়িতে। এবার আমি দেখলাম যে নানা কোরআন পড়ছে, কোরআন পড়ে আমার নানি পান দিল, পান খাইলো, খাওয়ার পরে নানা ওইদিকে যাচ্ছে। পরে নানি বলতেছে আজকে একটু তাড়াতাড়ি চলে আইসেন, এইটা বলে। আমার নানা বলে কেন তাড়াতাড়ি কেন? বলে একটু কাজ আছে। তা কী কাজের জন্য আমি জানি না। পরে নানা ভিতরে ঢুকলো, ঢুকে নানা কিন্তু দরজা লাগাই দিত, মানে বৈঠকখানায় ঢুকে দরজা লাগাই দিচ্ছে। এবং দরজা লাগাই দেওয়ার পরে মানে বৈঠকখানার মধ্যে প্রচুর রকমের শব্দ শোনা যাচ্ছে,
অ্যান্ড অন্যদিন কিন্তু শব্দগুলো শুনতে আমরা উঠানে, যখন উঠানে বসতো, বাট আজকে বৈঠকখানার মধ্যে মানে মনে হয় ঝগড়া করলে অনেকগুলো মানুষ ঝগড়া করলে যেরকম শব্দ হয় না, ঠিক এরকম শব্দ, মানে এরকম ঝগড়া জাতির শব্দ, গ্যাঞ্জামের শব্দ আমরা তখন বাইরে থেকে পাচ্ছিলাম, মানে ঘর থেকে বাইরে আসি। আমার নানি তখন আমার কোঠায় একবার আসে, আমার মানে মামাদের কোঠায় একবার যায়। আমার মামারও আমার নানারা মানা করছে যে এখন আর এসব করার দরকার নাই, আপনি করার যে সময় করার ওই সময় করছেন, এখন আর এগুলো দরকার নেই, এগুলো ছেড়ে দেন, আপনি আল্লাহ বিল্লাহ করেন, নামাজ পড়েন, কোরআন পড়েন, আপনি খাওয়া দাওয়া করেন, আপনার ঘুমান, আপনি এসব কবিরাজি করার দরকার নেই, মানে আমার নানারা মানা করছে। কিন্তু এরপরে আমার নানা কারো কোনো নিষেধ মানে নাই, এবং নিষেধ না মেনে আমার নানা বরাবরের মতো ওইখানে যাইতো, এবং ওইখানে গিয়ে আমার নানা এই ধরনের কার্যক্রমগুলো নানা কন্টিনিউয়াসলি চালাতো। তো এবার নানা ওইখানে গেল এবং এরকম চিল্লান মানে চিৎকার চেঁচামেচি শব্দ আমরা শুনতে পাচ্ছি বাইরে থেকে। তো একটা পরে চিন্তা করতেছি কী ব্যাপার, এরকম চিৎকারের শব্দ আসতেছে কেন, আমি একবার ভাবতেছি যাব। পরে নানি আমারে বলতেছে না, যাওয়ার দরকার নাই, আগে আমরা দেখি কি হয়। তো রাত্র প্রায় তখন মধ্যরাত পেরিয়ে গেছে। মধ্যরাত পেরিয়ে যাওয়ার পরে আস্তে 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 করে সাউন্ডটা কমতেছে। ঘরের মধ্যে যে মানুষের একটা ঝগড়া ঝাঁটির একটা সাউন্ড ছিল, এরকম একটা চিৎকার চেঁচামেচির শব্দ ছিল, এইটা আস্তে আস্তে করে ভাই কমে যাচ্ছে। যখন আস্তে আস্তে করে কমতেছে, আমার নানি বলতেছে ঝামেলা তো মনে হয় শেষ হয়ে গেছে, তোর নানা আসতেছে না কেন? নানি আমারে বলে। আমি বললাম নানা কেন আসতেছে না, এটা আমি কেমনে বলবো, আমি তো জানি না। নানা আসে না কেন? নানা তো চলে আসার কথা। আমার নানি বলে কেন আসে না, আসতেছে না কেন, এতক্ষণ হয়ে গেল এখনও আসে না, আচ্ছা যাই একটু দেখতো, আমার নানি আমারে বলে। এবং নানি যখন আমার এটা বলে, আমি তখন গিয়ে দেখি যে ঘরের দরজা লাগানো, ভিতর থেকে দরজাটা লাগানো, ওই টিনের দরজা ছিল। আমি তখন দরজা ধাক্কাইতে আসি, নানা ডাকতেছি, ও না দরজা খোলো, নানা দরজা খোলো। আমার নানার দরজা খুলতেছে না। অনেকক্ষণ ধাক্কাধাক্কি করতেছি। আমার নানি তখন বুঝছে যে নানা দরজা খোলে না। নানি তখন আসছে, আইসা নানি নিচেও ডাকতেছে, এই দরজা খোলেন না কেন, আপনি দরজা কেন লাগাই আসছেন, দরজা খোলেন। কয়েকটা ডাক দিছে, আমার নানা দরজা খোলে না। এবার আমার নানি গিয়ে আমার মানে মামাদেরকে ডাক দিছে। ডাক দেওয়ার পরে ইনারা আসছে অনেকে, আইসা তখন দরজা ধাক্কাইয়া ভাঙলো, এবং দরজা ধাক্কাইয়া ভাঙিয়া ভিতরে ঢুকে দেখতে পায় যে ভিতরে কেউ নাই। ভিতরে কেউ নাই, এবং ভিতরে যখন আমি কাউকে দেখতে পাচ্ছি না, দেখলাম যে পাথরটার মধ্যে আমি পানি ঢেলে দিছি, ওই পাথরটা সরানো, মানে পাথরের উপরে যে মানে কভারটা ছিল, আপনার জায়নামাজিটা নাই, এবং কিন্তু পাথরের উপরে অনেক রক্ত পড়ে আছে, এবং তাজা রক্ত পড়ে আছে। এগুলো দেখার পরে আমার নানিও দিছে চিৎকার, আমার মামারও দিছে চিৎকার, এবং তাদের চিৎকার চেঁচামেচি শুনে তখন আশেপাশে থেকে মানুষ আসছে। আসার পরে আমার নানারে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। কিরে নানা কই চলে গেল? রাতের বেলায় সবাই মিলে নানারে খুঁজতেছে, নানারে আর পাওয়া যাচ্ছে না। আমরা সারাটা রাত আমার মানে নানার চিন্তায়, তখন তো নানার চিন্তায় পাগল হয়ে যেতেছি। আর আমার ওই মরিয়ম, নাদার আলী কবিরাজ, তাবিজ তুমান, এইসব কিছুই কিন্তু আর আমার মনে নাই। আমি তখন আমার নানার জন্য কান্না করতেছি। আমার নানা কিন্তু আমার অসম্ভব রকমের ভালোবাসতো। আমি নানার জন্য কান্না করি, কিরে নানা কোথায় হারিয়ে গেল, নানা কোথায় চলে গেল, নানা নাই 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 নাই, নানারে আর পাই না। দেখতে দেখতে সকাল হয়ে গেল। সকাল হয়ে যাওয়ার পরে এদিক সেদিক থেকে অনেক মানুষ আসতেছে, এবং এমন করতে করতে আমার মামা তখন করলো কি, কই জানি চলে গেছে, কোথায় জানি চলে গেছে। এবং চলে যাওয়ার পরে অনেক পরে আমার মামা তখন আসছে প্রায় বিকেলের দিকে। আমি তখন আমার নানু বাড়িতে, আর এদিক দিয়ে নানাকে পাওয়া যাচ্ছে না দেখে আমার মা বাবা, আমার বাকি ভাই বোনগুলো যারা আছে সবাই তখন এখানে চলে আসছে। এবং শুধু তাই নয়, আমার নানার যে অন্য আত্মীয় স্বজন আছে, সমস্ত আত্মীয় স্বজনগুলো তখন এই জায়গায় হাজির হয়ে গেছে। সবাই তখন এখানে টেনশন করতেছেন, সবাই তখন চিন্তা করতেছে কি হইলো, এবং উনি কোথায় চলে গেল, কোথায় হারিয়ে গেল, উনি সবার তখন এটা চিন্তা। বিকেলের দিকে সন্ধ্যার কিছুক্ষণ আগে আমার মামা, বড় মামা গেছিল সাইকেল নিয়ে কই জানি, ওই দিকে আমার মামা ফিরে আসছে। এবং মামা ফিরে এসে মামা কান্নাকাটি করতেছে বাড়ির মধ্যে, ঘরের মধ্যে কান্নাকাটি করতেছে। পরে আমার নানি গেছে, আমার মা গেছে, যে বলতেছে কান্নাকাটি কেন করতেছিস, কি হয়েছে বল। পরে বলে বাবারে নিয়ে গেছে বাবা, আমাদের পরিবারের যে কোনো একটা মানুষ নাকি এমন একটা মানে নোংরা কাজ করছে, যে নোংরা কী কাজ করছে ওইটা আমাকে বলে নাই, মানে এরকমই বলতেছে যে একটা নোংরা কাজ করছে, এবং নোংরা কাজ করার কারণে আমার বাবারে জিনারা নিয়ে বন্দি করে ফেলছে, আমার বাবারে আর দিবে না। যদি কোনোদিন মারা যায় হয়তো লাশটা দিয়ে যেতে পারে বাড়ির সামনে, আর নাইলে আমার লাশটাও দেবে না, আর আমার বাবারে আর দিবে না। আমার নানি বলে তুই কই গেছস? বলে আমি অমুক কবিরাজের কাছে গেছি। মানে আমার হচ্ছে নানারই একজন বন্ধু ছিল, উনিও কবিরাজ, ওই কবিরাজের বাড়িতে গেছে, ওই কবিরাজ নাকি এটা বলছে। আমি তো ভয়ে ভয়ে আছি যে আমার নামটা আবার বলে ফেলে কিনা যে মনসুর আলী এই ঘটনা ঘটাইছে, বা এগুলো বলে কিনা। তা আমি তো ভয়ে ভয়ে আছি। দেখতে দেখতে ওই রাত ঘনিয়ে এলো, ওই রাতটাও কেটে গেল। এভাবে প্রায় 3 থেকে 4 দিনের মতো কেটে গেল। আমার নানার কোনো খোঁজ খবর পাওয়া গেল না।
আমার নানার কোনো খোঁজ খবর পাওয়া গেল না। আমিও আর ওই নাদের আলী কবিরাজের কাছে যাচ্ছি না, কারণ আমি যাইতেছি না এই কারণে যে আমার আর মরিয়ম তরিয়ম কাউরের প্রয়োজন নাই। কারণ আমার নাদের আলী কবিরাজ থেকে যদি কোনোভাবে এই জিনিসটা মানে প্রেট আপ হয়ে যায়, মানে পাবলিক হয়ে যায় যে আমি নাদের আলী কবিরাজের কথা মতো আমার নানার ওই পাথরে পানি মারছি, তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। আমার মা আমাকে জিন্দা রাখবেন, আমাকে একটা কোপ দিয়ে 2 টুকরা করে ফেলবে। এই জন্য আমি আর নাদের আলী কবিরাজের কাছেও যাই না, মরিয়মের কথাও চিন্তা করি না। তখন আমিও সবার মতো করে আমার নানারে খুঁজে বেড়াইতে আসি। সময় যত সামনের দিকে যাচ্ছে আমার নানার স্মৃতিগুলো আমাকে তখন পাগল বানাই তুলতেছে। আমার নানার সাথে কাটানো মুহূর্তগুলো, নানার কোলে আমি মাথা রেখে ঘুমাইতাম, নানা আমার চুল হাতায় দিত, আমাকে দেবদেবীর গল্প শোনাইতো এবং আমাকে অনেক বাস্তবে বলতে আমি চোখ বন্ধ করে আমাকে অনেক জিনদেরকে দেখাইছে, ভালো জিনের দল দেখাইছে, মানে অনেক ভালোবাসতো আমাকে। এই নানা এভাবে হারিয়ে গেল, আমি তখন আর নিঃশ্বাস দিতে পারি না ভাই, পাগলের মতো হয়ে গেলাম। প্রচুর কান্নাকাটি করে, মানে সবার কাছে কান্নাকাটি করে, যে আসে তার কাছেই কান্নাকাটি করে, আমার নানা ভাইরে খুঁজা দাও, আমার নানা ভাইরে আইনা দাও, আমার নানা ভাই কই গেল, আমার নানা ভাই কোথায় গেল, মানে পাগলের মতো হয়ে যায়। তো সবাই বুঝায় টুনায়, এমন করতে করতে আমি এইখানে ওইখানে বিভিন্ন জায়গায় গিয়ে গোপনে গোপনে বসে থাকি, নীরবে বসে থাকি এবং শুধু চিন্তা করতেছি যে কেমনি আমার নানারে পাওয়া যায়, কেমনি আমার নানারে পাওয়া যায়, আমার নানার আমি কীভাবে পাবো, এটাই শুধু চিন্তা করতেছি, আর কিছু না। এই করতে করতে আমার নানার বাড়ির পিছনের একটা জায়গা আছে, এটা আমার নানু বাড়ির মধ্যেই, নানু বাড়ির পিছনে ওইখানে একটা জায়গা আছে, এটা দখলি জায়গা বলে, মানে সবাই দখলি জায়গা বলে। এবং নানা ভাই সবারই সবসময় বলতো যে এই দখলি জায়গার মধ্যে তোমরা কেউ যাইও না, এই দখলি জায়গার মধ্যে খারাপ জিনেরা থাকে। তো সন্ধ্যার দিকে বা মাগরিবের সময় কিংবা হচ্ছে ফজরের আগে অথবা দিনের কোনো সময় ওই দখলি জায়গাটার মধ্যে যাইও না। এটা একটা ঘোষলা ক্ষেতের মতো ছিল, মানে অনেক বড় একটা আপনার ওই যে একটু বন জঙ্গলের টাইপেরই ছিল। তা ওইখানটার মধ্যে যাইতে নানা মানা করতো, নানা সবাইরে মানা করতো ওইদিকে যাওয়ার জন্য, ওইখানে যাওয়ার জন্য। বাট আমি কি করতাম, বেশিরভাগ সময় ওইখানে বসে থাকতাম, ওই জায়গাটার মধ্যে নীরবে নীরবে বসে থাকতাম এবং বসে বসে কান্নাকাটি করতাম, নানার জন্য কান্নাকাটি করতাম। যেহেতু নানারে জিনেরা নিয়ে গেছে, এটা যেহেতু দখলি জায়গা, ওইখানে তো জিনেরা থাকে, তো জিনেরা সম্ভবত আমার নানাকে আমার কাছে আবার ফিরিয়ে দিতে পারে, মানে এটা আমার বিশ্বাস যে জিনেরা সম্ভবত আমার নানাকে আবার আমার কাছে ফিরিয়ে দিবে। এই জন্য আমি ওইখানে বসে কান্নাকাটি করতাম, মানে শুধু কাঁদতাম। তো এমন করতে করতে অনেক দিন আমার নানি দেখে আমি ওখানে বসে থাকি, তো নানি যাইতো, যাই আমার ডাকতো, ও মনসুর আলী এখানে বসে থাকিস না, তোর নানা ওইখানে যাইতে মানা করছে, ওইখানে যাস কেন? আমিও নানির একটা কথাই বলতাম, নানি আমার নানারে তো জিনেরাই নিয়ে গেছে, তা আমি জিনেদের কাছ থেকে আমার নানার আমি উদ্ধার করব, আমি ওইখানে থাকবো, আমার নানা ওইখানে আসবে এবং যে জিনেরা আমার নানারে নিয়ে গেছে আমি যদি ওই জিনদেরকে পাই, আমি তাদের কাছে হাতে পায়ে ধরে বলবো যাতে আমার নানারে ফিরিয়ে দেয়। এগুলো শুনে আমার নানিও তখন প্রচণ্ড কান্নাকাটি করতো এবং নানি আমার বলতো, এরকম করিস না, আল্লাহর উপরে কেউ নাই, আল্লাহর চেয়েও ক্ষমতা জিন পরিদের নাই, আল্লাহ চাইলে তোর নানার আইনা দিতে পারবে, তুই নামাজ পড়। এবার কি করতাম জানেন, আমি ওই সময়তে আমার নানার কাছে শিখা কোরআন আমি ওইখানে গিয়ে পড়তাম, মানে ওই দখলি জমিটা যেখানে ছিল ওইখানে গিয়ে আমি কোরআন পড়তাম, রাতে রাতে কোরআন পড়তাম, যাইতাম কোরআন পড়তাম। এবং এরকম করে 2 দিন 3 দিন কোরআন পড়ার পরে একদিন রাতের বেলায় আইসা আমাকে মারা মারছে ঘরের মধ্যে, মানে নানুর ঘরে আমি ঘুমাইতাম, নানা হারিয়ে যাওয়ার পর আমি নানুর বাড়িতেই থাকি, আমি ঘরে ঘুমাইতেছি, রাতের মধ্যে আইসা আমারে প্রচুর মারছে। এবং মারার পরে আমি সকালবেলা আমার শরীরের বিভিন্ন জায়গায় কালো কালো দাগ পড়ে গেছে, আমি অনেক ফর্সা ছিলাম, সুন্দর ছিলাম অনেকটা, এই জন্য মানে শরীরের বিভিন্ন জায়গায় মায়ের দাগ, এরকম থুপ্পা মায়ের দাগ পড়ে গেছে। এবং নানি আমার বলতেছে, কি এরকম কালো দাগগুলো কোত্থেকে আসলো? তা আমি নানির কাছে বলি না যে জিনেরা আমার মারছে, এটা বললে তো আমার নানি আর আমার ওখানে যাইতে দিবে না। তো যখন আমাকে মারছে আমি তখন চিন্তা করছি যে তার মানে জিনেদের গায়ে লাগছে, তো জিন জাতিই যেহেতু আমার নানারে নিয়ে গেছে, তাহলে জিনেদের সাথে মোটামুটি আমার একটা সংঘর্ষ শুরু হয়ে গেছে। এইটা আমার তখন মনে হলো। ওই দিনের পরে আমি ওই দিন আবারও দুপুরবেলা গিয়ে ওইখানে কোরআন পড়তে শুরু করছি, আবারও কোরআন পড়ি। এবার কোরআন পড়তেছি ভাই, কোরআন পড়া অবস্থায় মানে গাছে কতগুলো পাখি আসছে, মানে অনেকগুলো পাখি, এবং পাখিগুলো আইসা এমনভাবে ডাকাডাকি করতেছে আমি কোরআন পড়তে পারতেছি না, এবং উপর থেকে পায়খানা করে দিচ্ছে, মানে গাছটার উপরে বসে বসে পায়খানা করে দিচ্ছে, এবং সব পায়খানা আমার গায়ে, আমার কোরআন শরীফে এখানে ওইখানে পড়তেছে। এবার আমি করলাম কি, ওই জায়গাটার মধ্যে আপনার উপরে একটা প্লাস্টিক দিলাম, মানে উপরে একটা প্লাস্টিক দিয়ে আমি তখন নিচে বৈশাখ তাও কোরআন পড়তেছি, মানে আমি কোরআন পড়া বন্ধ করি না, এনে আমি কোরআন পড়ি। এবার আমি যেদিন ওইখানে কোরআন পড়তে যাই আমি ওখানে প্রচণ্ড রকমের বাতাস পাই, মানে এত বাতাস যে আমার ওই মানে প্লাস্টিক সব উড়ে নিয়ে যাবে, এরকম একটা বাতাস। আমি তারপরে ওইখানে বসে কোরআন পড়ি, যে আমার দৃঢ় বিশ্বাস, মানে আমার অন্তরে বিশ্বাস যে এইখানে এই কোরআন পড়লেই এই কোরআন দ্বারাই আমি জিনদেরকে অ্যাটাক করতে পারবো এবং সেখান থেকে আমার নানাকে আমি ফিরে পাবো।
মানে আমার বিশ্বাস যে আমার নানা আমার কাছে ফিরে আসবে, সুতরাং আমি ওইখান থেকে যাব না, আমি ওইখানে কোরআন পড়বো। আমি আবারও ওইখানে কোরআন পড়ি। এরকম করতে করতে প্রতি রাতে আমার মারে, আমার রাতের বেলা আইসা মারে, রাতের বেলা আইসা মারে, আমি আবার কোরআন পড়ি। এইভাবে 5-6 দিন পরে একদিন রাতের বেলায় আমি এরকম বিশ্রী এবং ভয়ঙ্কর চেহারার একটা মানুষকে স্বপ্নে দেখি, যেটা আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। ওই মানুষটা তখন আমার সাথে স্বপ্নে আসে, এসে আমারে বলে, তোরে বারবার বাধা দেওয়ার পরেও তুই আমাদের বাড়িতে গিয়ে কোরআন পড়িস কেন? কোরআন পড়ার জন্য তো তোর বাড়ি আছে, তুই আমাদের বাড়িতে যাস কেন? আমার স্বপ্নে বলে। এবং আরও বলে যে তোরা লাস্ট বারের মতো বলে যাচ্ছি, এরপরে যদি তুই ওখানে কোরআন পড়তে যাস তাহলে ওইখান থেকে তোর লাশ আসবে, ওইখান থেকে তুই আসবি না, তোর লাশ আসবে, এটা আমাকে বলে। বলার পরে আমি তখন বললাম যে ঠিক আছে, মামাকে যেটাই করার আমি করুক। এরপরের দিন আমি আবারও ওইখানে সেম জায়গাটার মধ্যে আমি আবারও গেছি। মাইরা ফেললে মাইরা ফেলাবে, সমস্যা নাই, বাট আমি ওইখানেই কোরআন পড়বো। এরপরের দিন আমি আবারও গেছি। ওই দিন যাওয়ার পরে দেখলাম যে একটা ইয়ের ভিতরে একটা সাপের ছোট একটা সাপের বাচ্চা, বড় না, ছোট একটা সাপের বাচ্চা মনে হয়, ওই যে আমরা যে প্লাস্টিক আছে না, যে একটা প্লাস্টিকের ভিতরে সাপের বাচ্চার মুখটা ঢুকে আছে প্লাস্টিকের মধ্যে, এবং ঢুকে আছে দেখে আমি তখন লাঠি দিয়া ওই সাপের মুখ থেকে প্লাস্টিকে সরাই দিছি। প্লাস্টিকের ব্যাগ ট্যাগ বা এই টাইপের কিছু একটা ঢুকে গেছে, এটা আমি তখন পলিথিনটারে সরাই দিলাম আস্তে আস্তে। এবং সরিয়ে দেওয়ার পরে এটা সামনে জায়গাটা সরাই দিলাম, সাপটা তখন চলে গেছে। সাপটা চলে যাওয়ার পরেই আমি তখন এখানে কোরআন পড়তে শুরু করছি, কোরআনটা খুলবো পড়বো, এই সময় আমার চারদিক থেকে ঢিল মারতে শুরু করছে। তখন দুপুরবেলা একদম আপনার জোহরে আজানের পরের ঘটনা, আজানটার পরে এই চারদিক থেকে ভাই আমার ঢিল মারতে শুরু করছে। এক ঢিল মারতেছে, আমার মাথায় পড়তেছে, পিঠে পড়তেছে, পড়তেছে, এবার ঢিল মারতেছে। আমি তারপর ওইখানে বসে আছি, যে ঢিল মারলে মারক, আমার নানারে তো আমার লাগবে। ঢিল মারতেছে, আমি এখানেই বসে আছি। এবং একটা পর্যায়ে একটা ঢিল এসে আমার মাথার মধ্যে পড়ে, যেটা অনেক বড়। এইটা বলে আমার মাথা ফেটে যায়, আমি রক্ত দেখে আমি জ্ঞান হারিয়ে ফেলি, ওখানে অজ্ঞান হয়ে যায়। এবং অজ্ঞান হয়ে যাওয়ার পরে আমার যখন জ্ঞানটা ফিরে আমি দেখি আমি একটা আম গাছের নিচে শুয়ে আছি। একজন মহিলা আমার পাশে বসে আছে। তাই আমি যখন উঠার পরে এই জায়গাটা আমি চিনি না, যেটা কোন জায়গা। পরে আমি বললাম, আমি এখানে কেন? হ্যাঁ, আপনি কে? বলে, আমারে তুমি চিনবা না, আমি তোমার এখানে আনছি, তোমার কিছু মানুষ মেরে ফেলতে চাইছিল, আমি ওইখান থেকে তোমাকে বাঁচিয়ে আনছি। পরে আমি বললাম যে কিছু মানুষ আমাকে মেরে ফেলতেছিল, আপনি আমার বাঁচিয়ে আনছেন, কিছু মানুষ মারবে কেন? আমি তো একটা জায়গার মধ্যে কোরআন পড়তাম, এখানে জিনেরা আমাকে জ্বালাইতো, জিনেরা আমাকে বিরক্ত করতো, এই জন্য আমি এখানে আরও কোরআন পড়তাম। পরে বলে, বলে যে আপনি এখানে কোরআন পড়তেন কেন পড়তা? ওইখানে কোরআন কেন পড়ো? কোরআন পড়ার জায়গা কি আর কোথাও নাই? আমি বললাম, হ্যাঁ আছে, কোরআন পড়ানোর জায়গা আরও আছে, বাট আমি ওইখানেই পড়তাম। বলে, কেন পড়তো ওইখানে? আমি বললাম যে আমি ওইখানে পড়তাম, আমার নানা বাইরে জিনেরা নিয়ে গেছে, আমার নানা বাইরে আমি ফিরে আনার জন্য আমি ওইখানে কোরআন পড়ি। বলে, তোমার নানা বাইরে জিনেরা নিয়ে গেছে, কীভাবে নিয়ে গেছে? পরে আমি তখন পুরো ঘটনাগুলো খুলে বলি, বিস্তারিত সব ঘটনা আমি মহিলাটার কাছে খুলে বলি। মহিলাটা তখন আমার কথাগুলো খুব অনেক মনোযোগ দিয়ে শোনে, এবং আমার কথাগুলো শুনে বলে যে তোমার নাম কি? বলে, আমার নাম মনসুর আলী। বলে, মনসুর আলী, তোমার নানা তো চলে গেছে, তুমি জানো তোমার নানাকে নিয়ে গেছে, এবং যেখানে তোমার নানাকে নিয়ে গেছে তোমার নানাকে আর ফিরিয়ে দিবে না। এরপরেও তুমি বৃথা ওইখানে গিয়ে কেন জিনদের হাতে মার খাচ্ছ? খারাপ জিনেরা তোমারে মারতেছে, খারাপ জিনেরা তো তোমাকে মেরেই ফেলবে। তুমি খারাপ জিনদের হাতে বসছো, তারা তোমাকে ওখানে মেরেই ফেলবে, তা তুমি কেন ওইখানে তাদের মায়ের খেতে আসো? আমি বলি, আমি মায়ের খাবো, আমি মরে যাব, তাও আমি কোনো একটা ভালো জিনের সন্তান চাই, যে জিন আমার নানাকে আমার কাছে এনে দিতে পারবে। তখন ওই মহিলা বলে, কোনো জিনের সাধ্য নাই তোমাকে তোমার ওই নানার কাছ থেকে এখানে এনে দিবে, বা তোমার নানারে এনে দিবে, একমাত্র আল্লাহ ছাড়া। তাই একটা কাজ করো, তুমি এরকমটা না করে তুমি বাড়িতে যাও এবং আল্লাহর কাছে চাও, তো আল্লাহই তোমার নানারে তোমার কাছে এনে দিবে, আমি দোয়া করি। পরে আমি বললাম যে এটা কোন জায়গায়? বলে, এটা তোমাদের বাড়ির পিছনের একটা জায়গা, তুমি এই দিক দিয়ে হাইটা গেলে তোমাদের বাড়িতে চলে যেতে পারবা। পরে আমার কাছে হঠাৎ করে আমার মেমোরিতে আসছে যে হ্যাঁ, তখন কিন্তু আপনার আসরেরও অনেক পরে। তাই আমি বললাম যে এখানে তো অনেক মানুষ থাকার কথা, কারণ এটা একটা বিলের মাঠের মতো, যেখানে অনেক মানুষ থাকার কথা, আমি যে কোনো মানুষ দেখতে পাচ্ছি না। মহিলাটারে বলি, মহিলাটা বলে, আমি এখান থেকে চলে যাই, আমি চলে গেলেই তুমি অনেক মানুষকে দেখতে পাবা। আমি বলি, আপনি চলে গেলে মানুষ দেখতে পাবো আমি আপনার কথা বুঝলাম না, তা আপনি থাকলে মানুষ থাকবে না? বলে, না, আমি আসি বলে তুমি কোনো মানুষকে দেখতে পাচ্ছ না। আমি বললাম, তা আপনি কে? তখন উনি বলে, আমি একটা জিন। আমি তো শুনে তখন আমি বসে যাই, কি বলেন আপনি জিন? বলে, হ্যাঁ আমি জিন। তখনই ওনার পা ধরে কান্না করতেছে, আপনি আমার নানার আইনা দেন, আমি জানি আপনি ভালো জিন, আপনি আমার নানার আইনা দেন। আমি আপনার পায়ে ধরে বলতেছি, আমার নানার ছাড়া আমি বাঁচবো না, আমার কারণে আমার নানা ভাই আজকে নিরুদ্দেশ হয়ে গেছে, আপনি আমার নানার আইনা দেন। পরে মহিলাটা আমারে বলে, এখানে বসো।
এখানে বসো, আমি আগে আমার কথাগুলো বলে। দেখো, আমার বাচ্চা ওই জায়গাটার মধ্যে খেলা করতেছিল। আমার বাচ্চা ওই জায়গাটার মধ্যে খেলা করার সময় হঠাৎ করে আমার বাচ্চার মুখের মধ্যে একটা প্লাস্টিক পেঁচিয়ে যায়। তা তুমি চাইলে কিন্তু আমার বাচ্চাটাকে ওখানে পিটে মেরে ফেলতে পারতা, কিন্তু তুমি আমার বাচ্চাটাকে ওইখানে না মাইরা তুমি আমার বাচ্চাটার মুখ থেকে প্লাস্টিকটা সরাই দিছো। এবং এইটা সরাই দেওয়ার পর আমি বললাম, আমি তো কোনো বাচ্চার মুখ থেকে প্লাস্টিক সরাই নেই। আমি একটা সাপে হচ্ছে মুখে প্লাস্টিক পেঁচাই গেছিলাম, আমি ওই সাপের মুখ থেকে প্লাস্টিকে সরাই দিয়েছি। বলে একটা বাচ্চা সাপ না? আমি বললাম হ্যাঁ। বলে এটা কোনো বাচ্চা সাপ ছিল না, এটা বাচ্চা সাপের রূপে আমার একটা সন্তান ছিল, একটা জিন ছিল। আমি বললাম তারপর? বলে তারপরে এখান থেকে সরাই দিছে, পরে বাচ্চাটা আমার কাছে চলে আসছে। এবং আসার পরে অনেকক্ষণ ধরে আমি বাচ্চাটাকে খুঁজতেছি, পরে আমি পাই না। যে ও যে ওইখানে মুখের মধ্যে প্লাস্টিক পেঁচায় পড়ে আছে এটা আমি জানতাম না। এবং পরে আমারে বলে যে আম্মু এমন এমন আমার এরকম একটা লোকে আমার মুখ থেকে প্লাস্টিক সরাই দিছে, আমারে মারে নাই। পরে আমার দয়া লাগলো যে এই লোকটা কে, আমি একটু দেখে আসি। পরে আমি এখানে দেখতে আসছি, দেখে এসে পরে দেখছি তোমার অনেকগুলো জিনে মারতেছে এবং তোমাকে মেরে ফেলবে, জিনগুলো তোমার মেরে ফেলবে, এরকম একটা অবস্থা। তা আমি সেখান থেকে ওই জিনগুলো থেকে খুব কষ্ট তোমাকে বাঁচে আমি এই পর্যন্ত আনছি। তা তুমি এখন তোমার বাড়িতে চলে যাও, আমি তোমার রক্ত বন্ধ করাই দিছি, আমি তোমার মুখের চিকিৎসা করে দিছি, তুমি বাড়িতে যাও। আমি বললাম আমি তো বাড়িতে যাবো না, আপনি যেহেতু আমার এত উপকারে করছেন, আমার আপনি রক্ষাই করছেন, আমার আপনি জিনের হাত থেকে বাঁচাইছেন, তাহলে একমাত্র আপনি আমার নানারা আমার কাছে আইনা দিতে পারবেন। আপনি আমার নানারা আমার কাছে আইনা দেন, এরপরে আপনি যা বলবেন আমি আপনার সব কথা শুনবো। আপনি যেটা বলবেন, আপনি যা বলবেন আমি সব শুনবো, কিন্তু আপনি আমার নানারা আমার কাছে এনে দেন। ওই মহিলা তখন আমাকে একই কথা বলতেছে, আমি তোমার নানাকে তোমার কাছে এনে দিতে পারবো না, আমি তোমার নানাকে তোমার কাছে এনে দিতে পারবো না, আসলে আমার দ্বারা এটা সম্ভব না। আমি বললাম আমার নানা কোথায় আছে, আপনি তো এটা জানেন। পরে বলো আচ্ছা ঠিক আছে, তুমি একটু থাকো, এরপরে 1 মিনিটের মতো থাকো। মহিলাটা 1 মিনিট ওখানে চুপ করে বসে থাকে। এবং এই যে এরকম হতে হতে কিন্তু চারদিকে আস্তে আস্তে সূর্য ডুবে যাচ্ছে, সন্ধ্যা হয়ে যাচ্ছে। এবার একটা পর জামারে বলতেছে, হ্যাঁ তোমার নানা কোথায় আছে আমি এটা জানি। আমি বললাম কই আছে? বলে তোমার নানা একটা জঙ্গলে আছে, একটা বিশাল জঙ্গলের মধ্যে জিনেরা তোমার নানাকে ছেড়ে দিছে এবং ওই জঙ্গল থেকে তোমার নানা বের হইতে পারবে না। আমি বলি তা আপনি ওই জঙ্গল থেকে আমার নানাকে এনে দেন, আপনি তো জানেনই কোথায় আছে। উনি বলে দেখো আমি জানি কোথায় আছে, কিন্তু আমার সাধ্য নাই আমি ওইখান থেকে তাকে ফিরিয়ে আনার। তোমাকে আমি বুঝিয়ে বলি, ধরো তোমার কোনো একটা লোক মহা কোনো অপরাধ করছে, অপরাধ করে সে ঢাকার জেলখানায় বন্দি বা কোনো একটা জেলখানায় বন্দি, তা তুমি কি তারে নিয়ে আসতে পারবা জেলখানা থেকে? আমি বললাম যে না, আমাকে তো আইনি প্রক্রিয়ায় যেতে হবে। বলে হ্যাঁ ঠিক একইভাবে তোমার নানাকে আমি ওইখান থেকে আনতে পারবো না, এটা আমার ক্ষমতা নাই। তোমার নানার যে অপরাধ, সে অপরাধের শাস্তি পাচ্ছে। পরে আমি বলি, মহিলা বলতেছে যে, আমি বললাম যে তাইলে কি আমি আমার নানার একটু দেখতে পাবো? উনি বলে হ্যাঁ তুমি দেখতে পাবা। পরে বললাম যে কেমনে? পরে উনি আমার মুখের মধ্যে হাত দেয়, হাত দিলে পরে আমি দেখি যে আমার নানা একটা বিশাল জঙ্গলের মধ্যে বসে আছে এবং বসে বসে ওখানে কলা বিভিন্ন ধরনের ফল খাইতে আছে। পরে হাতটা সরানোর পরে আমি বললাম আমি নানারে দেখছি, নানা অমুক জায়গার মধ্যে আছে আমি দেখছি। পরে আমার বলে আচ্ছা ঠিক আছে তাহলে আমি এখন চলে যাই। আমি বললাম যে না, আমি আপনি যাইন না। বলে মাগরিবের আজান দিলে পরে আমি আর এখানে থাকতে পারবো না। আমি বললাম দেখেন মাগরিবের আজান দিলে পরে আপনার সাথে আমার কথা শেষ হয় নাই, আপনি যদি চলে যান তাহলে কিন্তু আমি আপনার বাচ্চারা বাঁচাইছি, আপনি কিন্তু আমার কোনো উপকার করলেন না। বলে উপকার তো করলাম, জিনের হাত থেকে তোমাকে বাঁচান। আমি বললাম যে না, এই বাঁচানি না, আপনি আমার নানারে আমার কাছে আইনে দেবেন। এমন করতে করতে মাগরিবে আজানটা দিয়ে দেয় এবং আজানটা দিলে ছাপ করে উনি আমার এখান থেকে চলে যায়। মানে হঠাৎ করে ওনারা দেখি না, আজানটা চারদিকে হইতে আছে, আজানটা শুনতেছে এবং আজানটা শেষ হওয়ার কিছুক্ষণ পরে এইটা আবারও আসছে আমার কাছে। আয়সা আমারে বলতেছে, এবার মানে ওই রূপেই আসছে। আয়সা বলতেছে তুমি নামাজ পড়বা না? আমারে বলে। আমি বলে আমি নামাজ পড়বো, আমার নানারে কি আপনি আনিয়ে দিতে পারবেন? বলে আমারে বলে দেখো আজান দিচ্ছে, আমি এখান থেকে চলে গেছি, আমি আমারই আরেকটা বান্ধবীর সাথে আলোচনা করে আসছি। আমার বান্ধবীটা আমারে বলছে আমি পারবো না, তবে আমার ওই বান্ধবীটা পারবে, তোমারে তোমার নানার কাছে দিয়ে আসতে পারবে এবং সেখান থেকে তোমাকে আবার ফিরে আনা যাবে না। এখন কি তুমি পৃথিবীতে থাকতে চাও, না তোমার নানার কাছে গিয়ে তোমার নানার কাছে থাকতে চাও? আমি বললাম আমি গিয়ে আমার নানারে নিয়ে আসবো। বলে না, তোমার নানার কাছে গেলে তুমি আর ওখান থেকে আসতে পারবা না, তুমি ওখান থেকে আসতে পারো না। আমি কি ওখান থেকে আসার কি কোনো উপায় নেই? বলে হ্যাঁ একটা উপায় আছে। আমার বান্ধবী আমারে বললো যে তুমি যদি ওই জঙ্গলের মধ্যে কোনো ভালো কাজ করতে পারো, কোনো একটা ভালো কাজ, সেটা যে কোনো হতে পারে, যে কোনো একটা ভালো কাজের বিনিময়ে আল্লাহ হয়তো মাফ করে দিয়ে তোমাদেরকে ওখান থেকে নিয়ে আসতে পারে, এটা হতে পারে। এছাড়া আর কোনো পথ আমার কাছে খোলা নাই বা এটাই। আমি তখন বলি ঠিক আছে তাহলে আপনি আমাকে আমার নানার কাছে নিয়ে যান। বলে তুমি যাইবা তোমার নানার কাছে? আমি বললাম যে যাবো। বলে ঠিক আছে তাহলে এই জায়গাটার মধ্যে তুমি ঠিক আজকে রাত্রে 12টা বাজবে, যখন রাত 12টা বাজবে তখন তুমি রেডি হয়ে এই জায়গাতে আইসো, আমি আমার বান্ধবীরে নিয়ে তোমার ওইখানে দিয়ে আসবো। এবং তুমি কিন্তু এখানে যে যাচ্ছ তুমি এটা কারো কাছে বইলো না, বা আমি যে তোমাকে নিয়ে দিয়ে আসবো এটাও তুমি কাউকে বইলো না। আমি বললাম আচ্ছা ঠিক আছে।
পরে আমি আসছি, ঘরের মধ্যে আসছি, উনি চলে গেল। পরে ঘরে আসছি, আসার পর আমার নানি তো বলে, আমার মানে নানি বলে, কিরে তোর কী হয়েছে, তোর এরকম মাথা টাথা ফুলে কেন? আমি বললাম না নানি কিছু না। নানি আমারে বলে, তোর কি শরীর খারাপ? তা তুই কোরআন পড়তে গেলে তোর কোরআন শরীফ কই? আমি বললাম জানি না আমার কোরআন শরীফ কই। নানি আমার বলে, তুই খাবার খাইতে আয়, সারা রাত দুপুরেও খাস নাই, এখন খাইবি না? আমি বললাম নানি আমি খাবো না, আমার পেটে খিদা নাই, আমার ভালো লাগতেছে না, তুমি আমার বিরক্ত করো না। এরপরে গিয়ে ঘরের মধ্যে শুয়ে পড়লাম, শুয়ে শুয়ে চিন্তা করতেছি যে কি করা যায়। এরপরে রাত্রে তখন সময় হলো, ওই সময় কাছাকাছি আসলো, আমি তখন ব্যাগের মধ্যে কাপড় চোপড় ঢুকাইতেছি, ব্যাগে কাপড় ঢুকাইতেছি যে আমি চলে যাব, ওইরকম একটা অবস্থা। এবং ব্যাগে কাপড় টাপড় ঢুকাইতেছে, এবং ব্যাগে কাপড় চোপড় ঢুকাইয়া আমি যখন বের হবো, মানে বের হবো, ওই মুহূর্তে আমার নানি আমার সামনে, আমার নানি আমার সামনে। নানি আমারে বলে, তুই ব্যাগ ট্যাগ নিয়ে কই যাস? আমি তখন নানিরে বলছি, নানি বাড়িতে চলে যাই। বলে, তারা বাড়িতে যাবে ভালো কথা, কিন্তু এত রাত্রে কেন? আমি বললাম নানি আমার ভালো লাগতেছে না, আমার মায়ের জন্য খারাপ লাগতেছে, আমি মায়ের কাছে চলে যাব। আমার নানি আমার বলে, এতদিন পর্যন্ত তোর মায়ের জন্য তোর খারাপ লাগলো না, এখন তোর মায়ের জন্য তোর খারাপ লাগতেছে, এটা তুই কী কথা বলতেছিস? এখন যাইতে হবে না, তুই ঘরে যা। আমি বললাম নানি আমি চলে যাব। আমার নানি বলে, তুই ঘরে যা, তুই ঘরে যা। পরে আমি বললাম যে ঠিক আছে, আমি একটু বাইরে থেকে হাঁটে আসি। নানি বলে, না বাইরে থেকেও হাঁটতে হবে না, বাইরে থেকেও হাঁটার প্রয়োজনই, তুই ঘরে যা, তুই ঘরে যা, আমি তোর জন্য খাবার নিয়ে আসতেছি, তুই খাবার খাবি। এই কথা বলে আমি ঘরে ঢুকছি, এবং এই মুহূর্তে আমার নানি করলো কি, বাইরে দিয়ে গেছে, মানে বাইরের দিকে গেছে, বাইরে বলতে পাকঘরে গেছে খাবার আনার জন্য, এবং পাকঘরে দিয়ে গেছে। আর এই মুহূর্তে আমি তখন ব্যাগটা নিয়ে, মানে ব্যাগটা ঘরের মধ্যে রেখে আমি তখন দৌড়তে বাইরে গেছি ঘর থেকে, এবং বাইরে দৌড়তে দৌড়তে ওইখানে চলে গেছি, ওই জায়গাটার মধ্যে। এবং যাওয়ার পর দেখি যে ওইখানে কেউ নেই। আমি ডাকতেছি যে আপনারা বলছেন এখানে আসবেন, আপনারা বলছেন এখানে আসবেন, এবং কিছুক্ষণের মধ্যে আমার নানি তখন আমার বাড়ি থেকে ডাকতেছে জোরে জোরে, ওই মনসুর আলী, ওই মনসুর আলী, কই গেলি তুই, কই গেলি তুই, জোরে জোরে নানি ডাকে শব্দ পাচ্ছি। এবং একটা পর্যায়ে উনি তখন পিছন থেকে আসছে, মহিলাটা, মানে আইসা আমারে বলতেছে যে তোমার নানি তো তোমারে ডাকতেছে। আমি বললাম নানি তো ডাকতেছে, শুনতেছি, আপনি আমার তাড়াতাড়ি নিয়ে যান, আপনি আমার তাড়াতাড়ি নিয়ে যান। বলে, তুমি কি যাইতে চাও তোমার নানার কাছে? তুমি আবার একটু চিন্তা করো, তুমি কিন্তু ওইখান থেকে আর কখনো ফিরে আসতে পারবে না, তোমার নানার সাথেই তোমার মরণ হবে। আমি বলি, আমার নানার সাথে যদি আমার মরণ হয়, আমি নানার সাথে মরতে চাই, কারণ আমার নানা আজকে যে জেলখানায় বন্দি, সেই অপরাধটা আমি করেছি, আমার নানা করেনি। আমার অপরাধে যদি আমার নানা জেল খাটতে পারে, তাহলে আমি কেন জেল খাটতে পারবো না? আপনি মেহেরবানি করে আমাকে নিয়ে যান, আমি আমার নানার কাছে যেতে চাই। আর এদিক দিয়ে আমার নানি হারিকেন নিয়ে আমার খুঁজতে বেরিয়ে গেছে। আমার নানি হারিকেন নিয়ে এখানে ওইখানে বিভিন্ন জায়গায় আমার খোঁজাখুঁজি করতেছে, এবং হারিকেন নিয়ে নানি এইদিকে আসতেছে। এরপরের মধ্যে উনি যখন আমার মুখের মধ্যে এমনি একটা হাত দিল, হাত দিয়ে আমার একটা গাছ ছিল, গাছের সাথে এমনি আমাকে মাথাটা লাগাইলো, এবং এরপরে আমার আর কোনো কিছু সেন্স নাই, আমার কোনো কিছু আর মনে নেই। মনে না থাকার পরে, এবং আমি যখন আমার যখন জ্ঞান ফিরে, তখন আমি দেখি আমি একটা মানে ইয়ের মধ্যে বসে আছে, একটা জঙ্গলের, মানে জঙ্গলের একটা ইয়ের মধ্যে বসে আছে, ওইখানে বসে আছে। এবং ওইখানে বসে থাকার পরেই আমি তখন বললাম যে এইখানেই বসে আছে, এবং এরই মধ্যে উনিও আছে, আমার সাথেই আছে। ওনারা প্রথমে কিন্তু আমি দেখি না, আমার মানে চোখ খোলার পরে দেখি না, একটু পরে আমার পাশে বসে আছে। পরে আমারে বলে, মনসুর আলী তোমার তো আমি আইনা দিচ্ছি, আমি এবার চলে যাই। আমি বলে, আপনি আমার আইনা দিচ্ছেন, আমার নানা কই? বলে, তোমার নানা পর্যন্ত আমি যাইতে পারবো না, তোমার এই রাস্তাতে দিয়ে হেঁটে যেতে হবে। এই যে একটা পথ দেখতেছো, একটা সরু ছোট পথ আছে, এই পথ দিয়ে তুমি হেঁটে যাবা, এবং যেতে 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 তোমার নানার তুমি পাইবা। আমি বললাম, এইরকম একটা চিকন রাস্তা দিয়ে আমি যাব? মানে দুই পাশে কিন্তু ঘন জঙ্গল, মানে জঙ্গলের মাঝে মানুষ হাঁটার জন্য যে ছোটোখাটো মানে রাস্তা হয় না, যেগুলো জঙ্গলের মধ্যে থাকে কিন্তু একটু হাঁটার মতো দেখা যায়, তা এবার এই রাস্তা দিয়ে তুমি যাইতে থাকবা, ওইটা দিয়ে যেতে যেতে সামনে গেলেই তুমি তোমার নানার ঘর পাইবা, এবং সেটা অনেক দূর, তোমাকে হাঁটতে হবে। তাই আমি বললাম, আমি খাবো কি? উনি তখন আমার হাতে কিছু ফল ফ্রুট দেয়, আপনার কলা, তারপরে এরকম কিছু ফল দেয় একটা ব্যাগের মধ্যে, বলে এগুলা খাইও, আর সামনে গেলে তুমি অনেক ফলের পাইবা, অনেক গাছগাছালি পাইবা, ওইখান থেকে ফল খাইতে পারবা। আমি বললাম, তাহলে কি আপনি চলে যাবেন? বলে, হ্যাঁ আমি চলে যাব, আমি এখানে বেশিক্ষণ থাকতে পারবো না, এটা আমাদের এরিয়া না, এখানে বেশিক্ষণ থাকলে আমার সমস্যা হবে। আমি বললাম, আপনার বান্ধবী কই? বলে, তোমার জ্ঞান ফিরে আসার আগে আমার বান্ধবী চলে গেছে। আচ্ছা ঠিক আছে আমি যাই, শুধু এটাই বললো, আচ্ছা ঠিক আছে আমি যাই। এরপরে আর আমি ওনারে দেখলাম না, উনি চলে গেছে। এবার আমি তখন এই রাস্তা দিয়ে হাঁটতেছি, মানে আমার কাছে মনে হলো যে ওইখানে আপনার মানে অনেক ঠান্ডা, মানে আমি যখন মানে ছিলাম আমার নানু বাড়িতে, তখন কিন্তু প্রচণ্ড গরম পড়তেছিল, এত গরম শরীর পুড়ে যাওয়ার মতো। বাট ওইখানে যাওয়ার পরে দেখলাম একদম ঠান্ডা, মানে একদম শীতল একটা জায়গা। ওই দিক দিয়ে হাঁটতেছি, ভাই হাঁটতে হাঁটতে রাত হয়ে গেছে। রাত হয়ে গেল, এবং রাত হয়ে যাওয়ার পরে আমি চিন্তা করতেছি, এইখানে তো কেউ নাই। এই যে আমার রাত হয়ে গেল, আমার বাপ নাই, মা নাই, কেউ নাই। আমি মানে ওই জঙ্গলের মধ্যে আমার নানারে ডাকতেছে জোরে জোরে, ও নানা, জোরে জোরে ডাকতেছে।
জোরে জোরে ডাকতেছি না। এবার জঙ্গলের মধ্যে আমি তখন বসে বসে কান্না করতেছি। কি করবো, আমি তো আর কাউরে চিনি না, এখানে তো কেউ নাই। এবার চাঁদ উঠছে, মানে চাঁদের আলো কিন্তু আছে, সূর্যের পরে চাঁদ উঠলো, প্রখর আলো চাঁদের। এই চাঁদের আলোর মধ্যে আমি বসে আছি এবং ওইখানে বসে থাকতে থাকতে আমি একটা সময় ঘুমিয়ে গেছি, ক্লান্ত শরীর নিয়ে ঘুমিয়ে গেছি। ঘুম থেকে উঠে দেখি যে সূর্য উঠে গেছে, সূর্য উঠতেছে এবং আমার হাতে হচ্ছে এই ফলগুলা তখনও ছিল, মানে ফলের ব্যাগটা। এই ফলের ব্যাগটা হাতে নিয়ে আমি আবারও হাঁটতেছি। হাঁটতে হাঁটতে অনেক দূর পর্যন্ত আসছি, দুপুর হয়ে গেছে এবং দুপুর হয়ে যাওয়ার পরে আমি ওখানে খাবার খাইলাম। মানে খাবার খেলাম বলতে যে ফল টল ছিল এগুলো খাইলাম, বাট ঠান্ডা পড়ে ওইখানে। কিন্তু ঠান্ডাটা যে পরে এটা এরকম একটা ঠান্ডা, মানে অনেক ঠান্ডা বলে আমরা ধরেন মানে শীতের কাপড় গায়ে দিই না, ওরকমও কোনো ঠান্ডা না যে একদম আহামরি কোনো ঠান্ডা, শীতের কাপড় ছাড়া থাকা যাবে না, এরকমও কিছু না। আবার একেবারে ঠান্ডা কমও না, মানে মোটামুটি মিডল একটা পর্যায়ের মধ্যে আছে, মানে মিডল একটা পর্যায়ের মধ্যে আছে। আমি তখন আবারও সামনের দিকে হাঁটতেছি। হাঁটতে 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 আমি ওই দিনও ওই রাতটাও আমার এই রাস্তার মধ্যেই কাটলো। ওই রাত আমি রাস্তায় ছিলাম। এর পরের দিন দুপুরের কাছাকাছি আসছে এবং দুপুরের কাছাকাছি আসার পরে আলহামদুলিল্লাহ আমি আমার নানারে দেখতে পেলাম। নানারে দেখতে পেলাম যে ঘরের সামনে বৈশা বৈশা নানা জানি কী করতেছে। একটা ঘর আছে, একটা মসজিদের মতো একটা ঘর, সনের ঘর, সন দিয়ে বানানো ঘর। এই ঘরের সামনে নানা জানি কী করতেছে। ওইখানে যাওয়ার পরে নানার সাথে আমার দেখা, আমি তখন নানা বলে ডাক দিছি। ডাক দিয়ে ওইখানে গেছি, নানা আমার জড়াই ধরে চিৎকার করে কাঁদতেছে যে তুই এখানে এখানে কেমনে আইলি। আমিও কাঁদতেছি, নানাও কাঁদতেছে, আমিও কাঁদতেছি, নানাও কাঁদতেছে। তা নানা বলে কান্না থামা, কান্না থামা, কান্না থামা, তুই এখানে কেমনে আসলি, কীভাবে আসলি? পরে আমি বললাম নানা আমি এইভাবে আসছি। পরে আমি সব কিছু বলছি নানার কাছে, মানে আমার আসার যে ঘটনা সম্পূর্ণ ঘটনা বললাম। এবং বলার পরে নানা তখন আমারে বলে সর্বনাশ, তুই কেন আসলি? তুই কি জানোস না এখান থেকে তুই আর যেতে পারবি না? আমি বললাম হ্যাঁ নানা, আমি তো জানি ওইখান থেকে আমি যেতে পারবো না, ওইখান থেকে তো আমার যাওয়া সম্ভব না। এই জন্য আমি তোমার কাছে চলে আসছি, আমি তোমার সাথেই মরবো, তোমার সাথেই থাকবো। অপরাধ করছি আমি, জেল কি তুমি খাটবা? আমার নানা বলে তুই অপরাধ মানি? আমি বলি তুমি জানো না যে তুমি এখানে কেন আসছো? নানা বলে আমি তো জানি, তুই নাদের আলীর ফাঁদে পড়ছস না? আমি বললাম হ্যাঁ। বলে নাদের আলীর সাথে খুব খারাপ জিনেরা ছিল, আমি এই জিনগুলোর অনেক বিচার করছি, অনেক ক্ষতি করছি জিনদের, এবং ক্ষতি করার কারণে তারা আমার শক্তিটা তোর মাধ্যমে নষ্ট করাই দিছে। এবং শুধু ক্ষতি করে না, শক্তি নষ্ট করে না, আমার আরও ক্ষতি করছে, আমার অনেকগুলো জিনকে তারা মেরেও ফেলছে এবং সেটা নিয়ে জিনেরা এসে আমাকে এখানে বন্দি করাই দিছে। তা তুই এখানে কেন আসলি? তুই তো এখান থেকে যেতে পারবি না। আমি বললাম না না, আমি এখান থেকে যেতে পারবো না সেটা আমি জানি। আমার এই পরি বলছে যে এখান থেকে আমি আর যেতে পারবো না, আমি যদি একবার যাই, আর আমি জেনে শুনেই তোমার কাছে আসছি না, আমি তোমার এখান থেকে আর যাবো না, আমি তোমার এখানেই সারা জীবন থেকে যাব। নানা আমারে বলে আহারে নাতি, তুই কেন নিজের পায়ে নিচে কুড়াল মারলি, কেন নিজের এত বড় ক্ষতিটা করলি, এখন তোর কি হবে, তুই এখান থেকে কেমনে যাবে? নানা কাঁদতেছে। পরে ঘরের মধ্যে গেছে, ওই কলা, ঘরের মধ্যে কলা, ফল, ফ্রুট। আমি বললাম নানা তোমার ঘরে ভাত নাই? নানা বলে এখানে তো ভাত পাওয়া যায় না। আমি ভাত কই পাবো? আমরা এখানে যে গাছের ফল ফ্রুট এটাই খাই। তাই আমি বললাম নানা তুমি কি জানো তুমি কই আছো? নানা বলে আমি জানি না আমি কই আছি, তবে আমি একটা জঙ্গলের মধ্যে বন্দি আছি। তাই আমি বললাম নানা এই জঙ্গল থেকে কি তুমি বের হইতে পারো না? আজকে তো অনেকগুলো মাস হয়ে গেল তোমার এখানে নিয়ে আসছে। আমার নানা বলতেছে এখান থেকে বের হতে পারবো না, এখান থেকে বের হওয়ার কোনো রাস্তা আমার জানা নাই, আর আমি বের হওয়ার চেষ্টাও করি না, যেহেতু আমাকে এখানে এনে বন্দি করে দিয়েছে, আমি এখানেই মরবো। কিন্তু তুই যে আসলি আমি তোর জন্য কি করব? আমি বললাম না না, আমি তোমার কাছে আসছি, আমিও তোমার কাছে থাকবো। তুমি যদি সারা জীবন এখানে একা একা থাকো, তোমার খারাপ লাগবে, তোমার ভয় লাগবে, এবং তোমার ওই ভয়ভীতি লাগা থেকে আমি তোমাকে মুক্ত করার জন্য আমি এখানে আসছি, আমি এখানে তোমার সাথে থাকবো। এবার নানা বলে আহারে নাতি রে তুই কী করলি এটা? পরে আমি নানার সাথে থাকতেছি এখানে। আবার আমার নানার কাছে এখানে সব আছে, ধরেন কেচি আছে, তারপরে আবার অনেক কিছু আছে। আমি আবার নানারে বলতাম যে এগুলো তোমার কে দিয়ে, মানে এগুলো তুমি কই পাইছো, এগুলো কে দিছে? জঙ্গলের মধ্যে এগুলো পাওয়ার কথা না। আমার নানা বলে জিনেরা আমার দিয়ে গেছে, জিনেরা আমার দিয়ে গেছে, আমি ওদেরটাই ব্যবহার করি। তাই আমি বললাম এরপরে কি জিনরা আর কখনো আসে নাই তোমার এখানে দিয়ে গিয়ে? বলে না, আর কখনো আসে না, আর ওরা কখনো আসবেও না। ওরা বলছে যদি আমি মারা যাই হয়তো আমার লাশটা আমার বাড়িতে দিয়ে আসবে, আর না হলে ওরা আর কখনো আসবে না। আমি বললাম নানা, আমি তখন নানার কান্না করতেছি জড়াই ধরে যে নানা আমি অনেক বড় অন্যায় করে ফেলছি, নানা আমি অনেক বড় অন্যায় করছি, যা তুমি আমার মাফ করে দাও। এরকম নানা বলতেছে আচ্ছা ঠিক আছে সমস্যা নাই, তুই যে আসলি আচ্ছা থাকতে। আমি নানার সাথে থাকতেছি, একদম সকালবেলা আমরা তো ওইখানে কোনো ঘড়ি নাই, কোনো সময় নাই, সূর্যের দিকে তাকাতাম এবং সূর্যের দিকে তাকায় আমরা তখন নামাজ পড়তাম, ফজর পড়তাম। আমার নানা সামনে দাঁড়াইতাম, পিছনে দাঁড়াইতাম, আমার নানা নামাজ পড়তাম, আমি নানার সাথে থাকতাম। এবং ওইখানে পানিরও ব্যবস্থা ছিল, ঝর্ণা ছিল, আপনার প্রচুর পরিমাণের ফল ফ্রুট। কিন্তু একটা জিনিস কি, ওইখানে কোনো আমি বন্য প্রাণী দেখি নাই। এটা হচ্ছে বড় কথা, কারণ অন্য সময় হয় না যে বনের মধ্যে বাঁদর থাকে, সাপ থাকে, বিভিন্ন ধরনের বন্য প্রাণী টানি অনেক কিছুই থাকে, বাট ওইখানের মধ্যে আমি কোনো প্রাণী দেখি নাই।
কোনো বন্য প্রাণী নাই, কোনো কিছুই নাই, একেবারে মানে ইয়ের মতো একটা জায়গা, একদম নিশ্চুপ নীরব একটা জায়গা, কোনো বন্য প্রাণী নাই, কোনো কিছুই নাই। বাট শুধু ফল আছে, মানে গাছে গাছে ফল ধরে আছে, আপেল ধরে আছে, কমলা ধরে আছে, এরপর আঙুর ধরে আছে, যে গাছগুলো আমি জীবনে কখনোই আমার জীবন দশায় দেখি নাই। আমার নানা আমারে দেখাইলো যে দেখ এটা আঙ্গুর, এখানে আঙ্গুর ধরে আছে, তা আঙ্গুর খাবি? তাই বললাম খাবো। বলে নে গাছ থেকে নে। তা গাছ থেকে নিয়ে আঙ্গুর খাইতাম, আপেল খাইতাম, কমলা খাইতাম, এইভাবে নানার সাথে ঘুরতাম। কত দিন, কত সপ্তাহ, কত মাস, কত বছর কেটে যায়, তার কোনো হিসাব আমার নাই। কারণ জায়গাটার মধ্যে তো কোনো ক্যালেন্ডার ছিল না যে আমি সময় দেখব, আমি কতক্ষণ এখানে আসি, কত ঘন্টা আসি, এটা আমি সময়ের মধ্যে দেখব বা ক্যালেন্ডার দেখবো। তো ক্যালেন্ডার তো নাই, ওইখানেই পড়ে আসছি। এখানে থাকতেছি, ঘুরতেছি ফিরতেছি। আমার নানা কিন্তু অসুস্থ হয় না। তো একদিন আমি আমার নানারে বললাম, নানা একটা কাজ করি, আমরা এখানেই বসে আছি, এই ঘরেই থাকতেছি, একটা কাজ করি, আমার জিনেরা যেখানে নামাই দিয়ে গেছে, মানে পুরী আমার যেখানে নামাই দিয়ে গেছে, আমরা ওই জায়গাটার দিকে হাঁটতে থাকি। ওই জায়গাটার দিকে হাঁটতে থাকি, হাঁটতে হাঁটতে আমরা একটা উপায় বা একটা পথ আমরা ঠিকই পাবো, একটা উপায় বা একটা পথ আমরা ঠিকই পাবো, আমরা হাঁটতে থাকি। আমার নানার আমি বলতেছি, আমার নানা আমারে বলে যে হাঁটতে যে থাকবি, এরপরে তো আর এই জায়গাটা থাকার, এই জায়গাটাও থাকবে না। আমি বললাম নানা, আমরা তো অনেক দিন ধরে জঙ্গলে আছি, বাট আমরা তো কোনো জঙ্গলে কোনো বন্য প্রাণী দেখি নাই, কোনো সাপ দেখি নাই, কোনো কিছু দেখি নাই। তা আমরা আল্লাহর উপরে তোয়াক্কা করে আমরা হাঁটতে থাকি, আমরা এখানে কত বছর বসে থাকবো এবং কত বছর এই জায়গায় থাকবো, আমরা হাঁটতে থাকি। নানা আমারে বলে তাহলে হাঁটবি? আমি বললাম হ্যাঁ, তাহলে চলো। এবার নানা তার প্রয়োজনীয় জিনিস টিনিস নিল। আমার নানা বলে পানি পাবি কই? এখানে তো আমি পানি পাইছি, ঝর্ণা আছে। আমি বললাম নানা, পানির ব্যবস্থা আল্লাহ তাআলা করবে, কোথাও না কোথাও থেকে আমরা পানি নেব, এরপরেও তুমি এখান থেকে পানি নাও। পরে আমার নানার পানি রাখার জন্য চামড়ার মতো একটা ইয়ে ছিল, ব্যাগ ছিল, ওই চামড়ার ব্যাগের মধ্যে আমার নানা পানি নিল। নানাও কাঁধে পানি নিল, আমিও কাঁধে পানি নিলাম, শুধু পানিটা নিছি, আর কিছু না। এই পানিটা নিয়ে তখন আমি আর নানা আল্লাহর নামের উপরে তোয়াক্কা করে হাঁটতে শুরু করলাম। নামের উপরে তোয়াক্কা করে হাঁটতে শুরু করলাম। এই হাঁটতেছি, হাইটে যাইতেছি, হাঁটতেছি, মানে কোনোভাবেই হচ্ছে রাস্তা শেষ হয় না। দিন হয় রাত হয়, দিন হয় রাত হয়, দিন হয় রাত হয়, কিন্তু ভাই রাস্তার কোনো কুল কিনারা পাই না, রাস্তা শেষ হয় না। এরকম করতে কত দিন, কত বছর হাঁটছে, হিসাব নাই। পানি পাচ্ছি কিন্তু এখানে পানি পাই না। আবার সামনে গেলে পানির শব্দ পাই, ঝর্ণা, ছোটো ছোটো ঝর্ণা আছে বা পানি যে পরে ওরকম জায়গা আছে, ওইখানে আবার পানি পাইতাম। ওইখান থেকে আবার পানি নিয়ে আসতাম, পানি নিয়ে এসে আমি নানা আবার ব্যাগে ভরতাম, আবার খাইতাম। এইরকম হাঁটতে অনেকটা হাঁটার পরে হঠাৎ করে আল্লাহর কি হুকুম একটা বাড়ি দেখতে পাই। আমার নানার যেরকম একটা ঘর ছিল, সেম এরকম একটা ঘর দেখতে পাই। এবং এই ঘরটা দেখে আমি আর নানা তখন দৌড়ে এই ঘরের দিকে আসি, মানে জঙ্গলের দিকে আসি। ঘরের দিকে আসে এবং ঘর দিকে ঢাকার পরে একটা বৃদ্ধ মহিলা ঘর থেকে বেরোয়, বয়স্ক একটা মহিলা। এবারে নানা আমারে বলতেছে, আমি নানারে বলছি, নানা এই মহিলাকে? আমার নানাকে আমি তো চিনি না। মানে মহিলাটারে বললাম, আমি বললাম যে আমরা তো এরকম রাস্তা খুঁজে পাচ্ছি না জঙ্গল থেকে বেরোয়ার জন্য, তা আমরা কি রাস্তা খুঁজে পাবো? মহিলাটারে বলতেছে। মহিলা বলে এখন আর পাবেন না আপনারা, তখন কিন্তু বিকেল হয়ে গেছে, বিকেলের কাছাকাছি। বলে রাতটা আমার বাড়িতে থেকে যান, এরপরে আবার দিনের বেলা হাইটেন। আমি আমার নানারে বলতেছি, ও নানা থাকবো না চলে যাবো? নানা আমার বলে আমি তো কোনো কিছু বুঝতেছি না, থাকাটা ঠিক হবে নাকি আমরা হাঁটা ধরছি হাইটেই চলে যাব। পরে আমার নানা মহিলার জিজ্ঞেস করে, মানে আর কত দূর হাঁটলে আমরা রাস্তা পাবো? পরে মহিলা বলে আরও হাঁটতে হবে, মেলা হাঁটতে হবে, এটা বলে। তাই আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, মেলা যেহেতু হাঁটতে হবে তাহলে আমরা রাতের বেলা এখানে থাকি, যেহেতু আমরা খাওয়া দাওয়াও করি নাই, খাওয়া দাওয়ারও একটা বিষয় আছে, খাওয়া দাওয়াও করি নাই, তাই ভাবলাম যে ঠিক আছে এখানে খাওয়া দাওয়া করি। মহিলার ওই ইয়ের ভিতরে 3টা রুম আছে, মানে ঘরটার মধ্যে। তা আমাদেরকে মেহমানের একটা রুম দিল, ওই রুমের ভিতরে আমি আর নানা গেলাম। যাওয়ার পর রাতের বেলা আমাদেরকে খাবার দিল, এবং খাবার দেওয়ার জন্য একটা খুবই রূপসী সুন্দর একটা মেয়ে, মানে খুবই সুন্দর একটা মেয়ে এসে খাবার দিছে। এটা কোন জায়গা আমরা কিন্তু এটাও জানি না, আর জায়গাটার নাম জিজ্ঞেস করলো তারা কিছু বলে না, ওই মহিলাও বলে না, আবার ওই মেয়েটাও বলে না। যদি বলি যে জায়গাটা কোন জায়গা, আমাদেরকে বলে না। এই জায়গার মধ্যে খাওয়া দাওয়া করছি, খাওয়া দাওয়া করার পরে আমার তখন ধরেন খাওয়া দাওয়া করছি, রাতে ঘুমাইছি, শুইছি, কিন্তু ঘুম আসতেছে না, মাথার মধ্যে আনচানা। আমার নানা কিন্তু ঘুমাইয়ে গেছে, পাশে দিয়ে নানা দেখলাম নানা ঘুমাইয়ে গেছে। এবার ওই মধ্যের দরজা দিয়ে বেরোয়ার পরে দেখলাম যে মহিলাটা ওইখানে ঘুমাই আছে। এরকম করে এই রুমটা থেকে বেরোইলাম। রুমটা থেকে বেরোয়ার পরে আমি দেখলাম যে একটা গাছের নিচে ওই মেয়েটা বসে আছে, যাদের ঘর মানে যাদের বাড়ি, মেয়েটা বসে আছে। এবং মেয়েটার ওইখানে বসে থাকে দেখে আমি তখন হাসতে ওইখানে গেলাম, যে বললাম যে আপনি এখানে বসে আছেন? পরে বলে হ্যাঁ। আমি বললাম আচ্ছা আপনার মায়ের তো ঘুমাই গেছে, আমার নানাও ঘুমাই গেছে, আমি কি একটু আপনার সাথে বসবো? বলে হ্যাঁ বসেন। পরে বসছি। আমি বললাম যে আচ্ছা মানে একটা কথা বুঝলাম না যে এটা কোন জায়গা,
মেয়েটা বলে এই জায়গা কেন? আমি বললাম যে আমরা আমাদের মানে মেয়েরা আমার গ্রামের নাম বলি, আমাদের ঠিকানা বলি, এটা কত দূরে? আমাদের বাড়ির আশেপাশে তো এত বড় জঙ্গল নাই। বলে হ্যাঁ এটা জঙ্গলে, এখান থেকে হাঁটতে হাঁটতে গেলে আপনারা মানুষের বসতি পাবেন, মানুষ পাবেন, ঘর বাড়ি পাবেন এবং সেখান থেকে আপনারা চলে যেতে পারবেন। এখান থেকে জঙ্গল থেকে বেরোলে গাড়ি পাওয়া যাবে। আমি বললাম এটা কোন জঙ্গল? মেয়ে ওই জঙ্গলের কথা কিছু বলে না, এমন করে কথা বলতে 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 আমি দেখলাম যে মেয়েটার একটু খারাপ, মানে আচার আচরণটা একটু খারাপ, চরিত্রটা একটু ভালো না, মানে ভালো মনে হচ্ছে না। মানে আমার দিকে মোটামুটি একটু খারাপভাবে হচ্ছে আমার দিকে আকর্ষণ দিতেছে, মানে খারাপভাবে আমার দিকে আকর্ষণ দিতেছে, মানে আমার দিকে একটু মিশার চেষ্টা করতেছে। পরে আমি কী ব্যাপার, আমার দিকে এরকম মিশার চেষ্টা করতেছে, খারাপভাবে আমার দিকে মিশার চেষ্টা করতেছে। আমি মেয়েটার সাথে মিশি না, মানে আমার হাতের সাথে হাত লাগাইতেছে, শরীরের সাথে শরীর লাগাইতেছে, মানে কিছু একটা করার চেষ্টা করতেছে। পরে আমার তো ভাই এমনিই টেনশন, এর উপরে নানা ঘরে শুয়ে আছে, আর এই তো কোন জায়গায় আছি না আছি তাও জানি না, জিনি আইনা ফালাই দিয়ে গেছে। আমার ভিতরে ওই ধরনের কোনো ফিলিংস আসতেছে না যে খারাপ কোনো কিছু করব বা খারাপ কোনো কিছু মাথায় আসে না। পরে আমি মেয়েটার কাছ থেকে আস্তে নিজেকে একটু স্কিপ করে সরাই গেলাম, সইরা আমি ওখান থেকে চলে আসতেছে। মেয়ে বলে কী ব্যাপার, চলে যাচ্ছেন কেন? আমি বললাম যে চলে যাবো। তা আমি হাঁটতে হাঁটতে এসে নানার সাথে এসে শুয়ে পড়ছি, মানে ঘুম চলে আসছে। এবার যখন আমার ঘুমটা ভাঙছে, ভাই আপনি বিশ্বাস করবেন, আমরা একটা ঘরের মধ্যে শুয়েছিলাম, একটা মেয়ে ছিল, একটা নারী ছিল, ছিল, এগুলো কিচ্ছু নাই, ঘরও নাই। আমরা দেখি যে আমরা একটা মানে মধ্যে শুয়ে আছি, মানে একটা বনের মধ্যে শুয়ে আছে, বনের মধ্যে কোনো ঘর দুয়ার কিছুই নেই। সকালে ঘুম ভাঙছে, আমার আর নানার একসাথেই ঘুম ভাঙে। পরে আমি নানারে বললাম, ও নানা এটা কোন জায়গা? আমরা যে ঘরের মধ্যে ঘুমাইলাম এখানে তো কোনো ঘর নাই, একটা মহিলা ছিল, মহিলার মেয়ে ছিল। নানা বলা হাঁটতো, হাঁটি আরও হাঁটি, দেখি কেন এইভাবে আর একটা দুইটা কাজ সামনে যাওয়ার পরে আমরা আস্তে আস্তে করে মানুষের শব্দ পাচ্ছি, মানে মানুষ কথা বলতেছি, কথা বলছে, এরকম শব্দ পাচ্ছি। আলহামদুলিল্লাহ, নানাও তখন বলতেছে আলহামদুলিল্লাহ, আমিও বলতেছি আলহামদুলিল্লাহ। সামনের দিকে হাঁটতে 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 যাই দেখতেছি কিছু মানুষ একটা পুকুরের মতো একটা জায়গা, ওইটার মধ্যে মাছ ধরতেছে। পরে নানা আর আমি ওইখানে গেছি, যাওয়ার পরে আমি যে আপনারা যে মাছ ধরেন, এখানে মাছ ধরতে, এটা কোন জায়গা? মানুষে বলে আপনাদের বাড়ি কই, আপনারা কোথেকে আসছেন? আমরা বলি আমরা যেখান থেকে আসছি এই জায়গাটা কোন জায়গা? বলে এটা সুন্দরবন। আমি বললাম সুন্দরবন? আমার নানা বলে সুন্দরবন খুলনা? বলে হ্যাঁ এটা খুলনা। আমি যে খুলনা সুন্দরবন, তা আমার নানা বলে আমরা তো তাইলে চলে আসছি। পরে এখান থেকে আমি আর নানা তখন বেরিয়েছি, বেরোয়ার পরে আল্লাহ নানা তখন হচ্ছে 2 রাকাত নফল নামাজ পড়লো, ওই পানিটা যারা মাছ ধরে ওই পানির মধ্যে উজু করে 2 রাকাত নফল নামাজ পড়লো, এবং নফল নামাজ পড়ে ওইখান থেকে আমরা তখন তো আসলে গাড়ি করার এত ব্যবস্থা ছিল না। এরপরও খুলনা থেকে আমাদের চিটং আসতে 2 দিন লাগছে, 2 থেকে 3 দিনের মতো লাগছে। আমরা বাড়িতে আসছি, এই চট্টগ্রামে আসছি, এবং আসার পরে তো আমার নানা নানি মানে আসার পরে জানতে পারি নানি মারা গেছে, এবং আমার বড় মামা মারা গেছে, বড় মামা অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, নানি রোগে মারা গেছে। এবং তখনই আমি জানতে পারি যে আমি যেদিন বের হয়েছি ওই সাল আর এখনকার সাল আমি প্রায় 12 বছর পরে ফিরে আসছি, 12 বছর পরে ফিরে আসছে। এবং এখান থেকে আসার পরে আমার নানা শুধু আমাকে একটা কথা বললো যে এই কথাগুলো কাউকে বলিস না, কারণ এগুলো বললে মানুষের ক্ষতি হয়, এই কথাগুলো কাউকে বলার প্রয়োজন নেই। আমাদের সাথে কি হয়েছে না হয়েছে এগুলো তো অলৌকিক ঘটনা, আর অলৌকিক ঘটনা যতটুকু সম্ভব লুকিয়ে রাখাই ভালো, এগুলো কাউরে বলিস না। তো এরপরে আমি আর এগুলো কাউরে বললাম না। পরে আমি বাড়ি আসছি, বাড়ি আসার পরে আমার মায়ে আমার বিয়ের সাথে করাইলো, আমার সন্তানাদি হইলো, এবং এরপরও নানা অনেক বছর বেঁচে ছিল, কিন্তু নানা এই জিন তিন এগুলোর কাজ আমার নানা করে নাই। এবং একটা আবার আমার নানা মারা গেল, আমি বিয়ে করলাম, আমার সন্তানাদি হইলো, এবং আমার হচ্ছে 2টা ছেলে হইলো, 3টা মেয়ে হইলো, 3টা মেয়ের বিয়ে দিলাম, 2টা ছেলের বিয়ে করাইলাম, এবং আমার নাতকুরো বড় হয়েছে, ওদেরও বিয়ের বয়স হয়ে গেছে প্রায়, ওরও বিয়ে শাদী করাবো। আমি এখন জীবনের শেষ পর্যায়ে আছি, আমার ভাই বোন অনেকেই মারা গেছে, তাই আমার এই শেষ পর্যায়ে এসে আমি এই কথাগুলো আমার মনে হয়। আমি এই কথাগুলো আমার নানা মারা যাওয়ার পরে আমার মায়েরে বলছি, আমার আত্মীয় স্বজনদেরকে বলছি, আমার সন্তানদেরকে বলছি, এবং আমার নাতিদেরকে বলি, এরা কেউ এগুলা বিশ্বাস করে না। আমি যখন বলি আমারে বলে কি নানা মিথ্যা কথা বলে, বানায় মিথ্যে কথা বলে, বানায় মিথ্যে গল্প শোনায়। তা নানা মিথ্যা কথা বলো, তা সত্য কথা বলো কেন? তুমি বলো যে তুমি আমাদেরকে মিথ্যা গল্প শোনাইতেছো, সত্য বলো কেন? তাই আমি কি করব, আমি আমার নাতিদেরকেই বিশ্বাস করাতে পারি না, আমার ছেলেদেরকে বিশ্বাস করাতে পারি না, মেয়েদেরকে বিশ্বাস করাতে পারি না। এবং আজকে আমি আমার গল্পটা আপনার সাথে শেয়ার করলাম, আমার মনে হয় আপনিও বলবেন যে আমি আপনাকে মিথ্যা গল্প শোনাইছি। তবে